সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের পাবলিক টাইমস আয়োজিত দেশের কথা অনুষ্ঠানে। আমাদের সাথে আজ সম্মানিত অতিথি হিসেবে যুক্ত রয়েছেন জনাব AKM পাটোয়ারি, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তি, রাজনীতি ও সমাজ বিশ্লেষক। যুক্ত রয়েছেন প্রফেসর ফরহাদ হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং যুক্ত রয়েছেন জনাব ফাহাদ বিন জাহেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফুল ফ্যাকাল্টি সদস্য সচিব, বাংলাদেশ সেন্টার ফর রিপাবলিকানস। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের দেশের কথায় আলোচনা অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমেই জনাব ফাহাদ আপনাকে দিয়ে শুরু করছি। সেটি হচ্ছে যে আপনি দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে ট্রাম্পকে নিয়ে একটি বিক্ষোভের আয়োজন করা হয়েছে এবং ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের জনগণ, যুক্তরাষ্ট্রের জনগণ তারা বিক্ষোভ করে যাচ্ছে। এখন পর্যন্ত 1200টিরও বেশি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ওয়াশিংটন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ফ্লোরিডা, হিউস্টন, কলোরাডো, এরকম বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন একজন আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে? কেননা ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিষয়ে নির্বাহী ক্ষমতা বলে, আদেশ বলে, যে সমস্ত পরিবর্তন এনেছেন সেটি তার দেশের জনগণ খুব ভালোভাবে নিচ্ছে না। বিভিন্ন বিষয়ে শুল্ক নীতি বলি বা ফেডারেল কর্মী ছাঁটাই বলি, অভিবাসন নীতি বলি, বিভিন্ন বিষয়ে সার্বিকভাবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন জনাব ফাহাদ? আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। জাফর ভাই খুব সুন্দর কথা বলেন, সঞ্চালনা করেন, এবং আমাদের এখানে যে দুইজন অতিথি আছে ওনাদেরকে আমার তরফ থেকে সালাম। আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদি আমেরিকান মডেলটা দেখেন, very last presidential election we had, ওখানে কিন্তু একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে সুইং স্টেট গুলোতে মানে কামালা হ্যারিস উনি হয়তো মনে করেছিলেন যে she is going to win somehow, but she was not able to take them, যার কারণে এই আপনার সুইং স্টেট গুলো আছে, যেমন ফর এক্সাম্পল উইসকনসিন, ওহাইও, তারপরে হচ্ছে একটু নিচে ফ্লোরিডা, এগুলো কিন্তু একটা বিশাল ব্যবধান করে দিয়েছে এবং ট্রাম্প কিন্তু বেশ বড় ব্যবধানে জিতে এসছে। তো প্রেসিডেন্ট ট্রাম্পের এই জয়ের পেছনে কিন্তু আমেরিকান শুধু তাদের দিকটা দেখলেও হবে না, এখানে কিন্তু অন্য যারা আছেন, ফর এক্সাম্পল আফ্রিকান আমেরিকান, স্পেশালি দ্য আফ্রিকান আমেরিকান উইমেন, দে ভোটেড ফর ট্রাম্প। ঠিক আছে, এখন আমেরিকার দেশ হিসেবে এমন ভাবে চালিত হয় যে আমেরিকার সবসময় তার যে ন্যাশনাল ইন্টারেস্টকে প্রাধান্য দেয়, এবং তারা দেখে যে তাদের ওয়ার্ল্ড ওয়াইড তাদের পলিসি, তাদের ডিপ্লোমেসি, তাদের গ্রোথ, তাদের বিজনেস, ডমিনেন্স কিভাবে বজায় থাকবে। তো এখন ট্রাম্প যে রেসিপ্রোকাল ট্যারিফটা ডিক্লেয়ার করেছে, এটার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন যে অন্য দেশগুলো যারা এটাতে করেছে অলমোস্ট কোনো শুল্ক ছাড়াই, বা দেখা গিয়েছে যে আমেরিকান প্রোডাক্ট যখন তাদের দেশে এসেছে তখন তারা ম্যাসিভ শুল্ক বা ট্যাক্স এগুলোর উপর বসিয়েছে। তো ইটস দ্য বার্গেনিং পয়েন্ট ফর ট্রাম্প। ট্রাম্প হয়তো বা এগুলো ইম্পোজ করে বার্গেনিং করতে চাচ্ছেন সেই দেশগুলোর সাথে, এবং অন টপ অফ দ্যাট আমেরিকার কিছু পলিসি আছে, সেটা হচ্ছে একবার কোন একটা বিষয়ে যখন আমেরিকা if you look at the federal government has many wings and so many organs. তো এই সমস্ত সবার সাথে কথা বলে তারা যখন ডিসিশনে উপনীত হয়, তখন সেখান থেকে তাদের সরে আসার অপরচুনিটি খুব কম থাকে। এবং তারা এখন ট্রাম্পের যে ধরনের নীতি, মানে যেই বিজনেসকে সামনে রেখে প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ বিন ওয়ার্কিং, তো এটা সে আমেরিকার যে ডমিনেন্স, আমেরিকার যে ডিপ্লোমেসি, আমেরিকার যে ইকোনমিক গ্রোথ,
এগুলোকে মাথায় রেখেই প্রেসিডেন্ট ট্রাম্প এগুলো করছেন। এখন আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে আমেরিকার জনগণ প্রোটেস্ট করে, আমেরিকার জনগণ অনেক কিছুই বিপক্ষে থাকে, কিন্তু ন্যাশনাল পলিসি মেকিং এর সাথে এটার সম্পর্ক খুবই হালকা। যেমন আপনার একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে এট দ্য টাইম অফ ভিয়েতনাম ওয়ার সো মেনি আমেরিকানস যে এই ওয়ার আমেরিকার জন্য ঠিক হয়নি, এই ওয়ার আমেরিকার জন্য কোনো সম্ভাবনা বয়ে আনবে না, কিন্তু আমেরিকা কিন্তু একটা সার্টেন সময় পর্যন্ত সেটাকে কন্টিনিউ করেছে। তো ন্যাশনাল পলিসির ব্যাপারে যখন তাদের কোনো গোল থাকবে, ফিউচারিস্টিক গোল, সেটার জন্য তারা তাদের দেশের স্বার্থ একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করে। অনেক সময় সেটার সাথে যদি জনমত, ম্যাস বা সাধারণ মানুষের জনমত যদি আপনার এটার থেকে হয়তো বা একটু অন্যরকমও হয়, নেগেটিভও হয়, কিন্তু তাদের যে ন্যাশনাল পলিসি সেটাকে সামনে রেখে আমেরিকা এগবে। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ জনাব ফাহাদ। আমি প্রফেসর ফরহাদ আপনার কাছে আসছি। আমি আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, সরি আমি ভুলে গেছিলাম পয়েন্টটা। আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, আপনি দেখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ল্যান্ড স্লাইড ভিক্টরি হয়েছে, যেটার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আপনার নট অনলি হাউস বাট অলসো সেনেট, এবং এটার সাথে সাথে কিন্তু আমেরিকান সুপ্রিম কোর্ট যেটা, সেখানেও কিন্তু রিপাবলিকান ভাবনার জাজের সংখ্যা এখন কিন্তু মেজরিটি দেওয়ার। তো এটা কিন্তু ট্রাম্পকে একটা খুবই অ্যাডভান্টেজাস পজিশনে রেখে। তবে এটাকে চ্যালেঞ্জ করতে পারে ডেমোক্র্যাটসরা যখন সামনে আপনার ইলেকশন হবে হাউসের, মানে যেটাকে আমরা নিম্ন কক্ষ বলি বা আমেরিকাতে যেটাকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তো ওটাতে যখন ইলেকশন হবে, তখন যদি এই জনমতকে ডেমোক্রেটিক পার্টি এক করতে পারে, এবং তারা যদি সেখানে প্রেসিডেন্টের যে পপুলারিটি একটা টার্ম আছে, প্রেসিডেন্টস পপুলারিটি, সেটাকে যদি তারা দেখাতে পারে যে তা ট্রাম্পের এই সকল পলিসির জন্য এই পপুলারিটি রিডিউস করেছে, তখন কিন্তু তারা হাউসকে ইচ্ছা করলে তাদের নিয়ন্ত্রণে নিতে পারে। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে ট্রাম্পের ফিউচারিস্টিক যেসব পলিসি আছে প্রেসিডেন্ট ট্রাম্প, সেগুলোর বিরুদ্ধে আমার মনে হয় ডেমোক্র্যাটরা একটা জোরালো তাদের অবস্থান তারা হয়তো রাখতে পারবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রসঙ্গে জনাব ফাহাদ, আমি আরেকটি বিষয় আপনার কাছে খুব ছোট্ট করে জানবো। এক কথায় সেটি হচ্ছে, আপনি এটিও জানেন যে রিপাবলিকান দলেরই একজন প্রভাবশালী সিনেটর টেড ক্রুজ, উনিও প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলেছেন, তার নীতির বিরুদ্ধে, বিশেষ করে শুল্ক নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তাহলে এটি কি একটি সম্ভাবনা দুয়ার খুলতে পারে ভবিষ্যতে? আপনার কাছে কি মনে হয় যে অভিশংসনের দিকে যেতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প? আপনি কি টেড ক্রুজের কথা বলছেন? জি জি জি। আচ্ছা, আমি একটা কথা বলি, আমেরিকান প্রেসিডেন্ট যখন রান করে সরকার, রিমেম্বার হি ইজ দ্য হেড অফ এক্সিকিউটিভ ব্রাঞ্চ। এটার সাথে সাথে কিন্তু আরো দুইটা খুব ইম্পর্টেন্ট ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে লেজিসলেটিভ ব্রাঞ্চ আর একটা হচ্ছে জুডিশিয়াল ব্রাঞ্চ। তো লেজিসলেটিভ ব্রাঞ্চের হেড কিন্তু হচ্ছে লেজিসলেটিভ ব্রাঞ্চ যেটা, সেটা বাদে এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা, সেটা কিন্তু হেড হচ্ছেন প্রেসিডেন্ট হু ইজ রানিং দ্য শো এট দিস মোমেন্ট। তো টেক্সাস থেকে বা অন্য কোনো একটা অঙ্গরাজ্য থেকে একজন সেনেটর বা কংগ্রেসম্যান সে তার কথা বলতেই পারে, দো হি ক্যান বিলং টু দ্য সেম পার্টি এন্ড হি ক্যান ভোট এগেইনস্ট দ্য প্রেসিডেন্ট ট্রাম্পস পলিসি, বাট এটার মাধ্যমে প্রেসিডেন্টকে ইমপিচ করার মতো কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই। ধন্যবাদ, ধন্যবাদ। প্রফেসর ফরহাদ হোসেন, আপনার কাছে আসি। যে এই যে ট্রাম্পের শুল্ক নীতি, যেটি নিয়ে বাংলাদেশের উপরে শুল্ক আরোপ করা হয়েছে, এবং সেটি 37% অলমোস্ট, তো এই বিষয়ে বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্যের অবস্থান কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করছেন? এর প্রভাব কোন দিকে নিয়ে যেতে পারে আমাদের বাণিজ্য অবস্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে? ধন্যবাদ জাফর ভাই। আমি প্রথমে একটা জিনিস আপনাকে বলি যে ট্রাম্প ইজ এ ন্যাশনালিস্ট in a very strict sense, and he is not a globalist. American president maximum a globalist ছিলেন, কিন্তু ন্যাশনালিস্টও ছিলেন অবশ্যই, কিন্তু গ্লোবাল অ্যারিনাকে অ্যাড্রেস করতেন। কিন্তু ট্রাম্পের মধ্যে যেটা আমরা দেখি
যে উনি আসলে এক্সট্রিমলি ন্যাশনালিস্ট এবং উনি গ্লোবালিস্ট না, এবং যার পরিপ্রেক্ষিতে উনি খুব র্যাকলেসলি ট্যাক্স বা ট্যারিফ গুলো ইম্পোজ করেছেন। আমি বাংলাদেশে এটা পরে আসি, একটু বলি ওনার সাইকিটা বোঝার জন্য, সেন্টিমেন্ট। উনি যেভাবে ট্যারিফটা ইম্পোজ করা শুরু করলেন, সেখানে দেখলেন যে তিনি হি ডাজ নট ডিস্টিংগুইশ বিটুইন ফ্রেন্ড এন্ড ফো, ফ্রেন্ড এন্ড এনিমি। এবং আপনি দেখেন প্রথমে স্ট্রাইক করলেন উনি কানাডা এবং পানামা। আচ্ছা, কানাডা কি শুধু ট্যাক্স ইম্পোজ করে ছাড়লেন না, উনি যে কথাটা বললেন এটা সাংঘাতিক ডেঞ্জারাস কথা, যে উনি বললেন যে আই উইল বি হ্যাপি টু সি the 51st state, Canada as the 51st state of the United States of America. এটা কানাডা যে কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ। আমার মনে হয় না যে কোনো আমেরিকান প্রেসিডেন্ট কোন রাষ্ট্র সম্পর্কে ইতিপূর্বে এই ধরনের কথা বলেছে। যে পানামা খাল আপনি বলেন, সেখানে পানামা খালে আমেরিকান ভেসেল পার হবে, তারা বলে যে বেশি শুল্ক দিচ্ছে আমেরিকা, আমরা রেয়াত চাই। এবং উনি যে কথাগুলো বলেন, উনি কিন্তু নেগোশিয়েটিং টোনে কথা বলেন, উনি ইম্পোজিং টোনে কথা বলেন। আপনি দেখেন উনি গ্রিনল্যান্ড সম্পর্কে বললেন। আচ্ছা, গ্রিনল্যান্ডকে বলা হয় সেফটি বাল্ব against গ্লোবাল ওয়ার্মিং। এই যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বিশ্বের তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, সেইটার বিরুদ্ধে সারা বিশ্বে যে একটা ক্যাম্পেইন চলতেছে এবং ইনিশিয়েটিভ চলতেছে কিভাবে এটাকে নরমালে আনা যায়। এবং এটা আপনি জানেন গ্রিনল্যান্ডের আনইউজুয়াল যে ক্লাইমেট, ঠান্ডা, এইটা গ্লোবাল ওয়ার্মিং কে অনেকটা চেক দেয়। উনি কোনো কিছু চিন্তা না করে বললেন যে আমরা গ্রিনল্যান্ডে আমরা কি করব, এটাকে নিব, নিয়ে এখানে ফ্যাক্টরি করব। হাউ ফানি। তো উনি তো বিজনেসম্যান, why should he come to the presidency or Oval House? He should go to the business. He is a businessman. উনি এটা নিয়ে ডিল করুন। তারপরে উনি ইন্ডিয়া যে এত কথা বলে, ট্রাম্প, আরে বাবা গদ গদ ট্রাম্পের নামে, উনি কি ট্রাম্প কি ইন্ডিয়াকে রেয়াত দিয়েছে? আপনি দেখলেন না ওই যে যারা চাকরি করতে যায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে, তারা গিয়ে ওইখানে সিটিজেনশিপ নেয়, তাদেরকে সবাইকে প্যাকড আপ করে প্লেনেও পাঠায় নাই, প্রথম পাঠাইছে পানামা থেকে, বলছে যে ওইখান থেকে শিপে যাও। এই যে ট্রিটমেন্ট গুলো এখন বাংলাদেশ সম্পর্কে এটা করবে, এটা তো খুব স্বাভাবিক। আমি আগেই বলেছি যে ওনার ট্যারিফ পলিসি এক্স্যাক্টলি ইজ কনফাইন্ড উইথ দ্য সেন্টিমেন্ট অফ ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট, নট দ্য গ্লোবাল সেন্টিমেন্ট। তো সেই জায়গায় এটা কিন্তু আমাদের বুঝতে হবে। বাংলাদেশে 37% ট্যারিফ বসিয়েছে, এখন বসালে আপনি কি করবেন? আমি যেটা মনে করি বাংলাদেশের ফরেন রেমিটেন্স আছে আমাদের ভাই পাটোয়ারি ভাই সবচেয়ে ভালো বলতে পারবেন। উনি একজন প্রমিসিং বিজনেসম্যান, পার্সোনালিটি, সিআইপি, আমরা দেখলেই বুঝি উনি এইগুলো আমার সম্পর্কে ভালো জানবেন। আমি ভাষা যতদূর জানি জাফর ভাই এতটুকুনি বলি, যেমন ধর গার্মেন্টস এর উপরে এটা এফেক্ট করবে না। তার কারণ কি, আমাদের দেশের গার্মেন্টস গুলো যে চলে সেটা হলো অ্যাক্সেসরিজ প্লাস আপনার ফ্যাব্রিক্স, এগুলো সাপ্লাই করে আমেরিকা, সরি আমেরিকান বায়ার্সরা এটাকে সাপ্লাই করে। আমরা শুধু মেকিং কস্টটা নেই। তো সেখানে আমাদের কোনো সমস্যা গার্মেন্টসে পড়বে না। ফরেন রেমিটেন্সে যেটা পড়বে, আমাদের ফরেন রেমিটেন্স যেটা আসে সেটা আসে সবচেয়ে বেশি আসে মিডল ইস্ট কান্ট্রি, তারপরে ইটালি থেকে, ইউরোপের কয়েকটা দেশ, ইটালি, ফ্রান্স এবং পুরো মধ্যপ্রাচ্য, সাউথ আফ্রিকা, এগুলো থেকে। আমেরিকা থেকে আসে যেটা, কানাডা এবং আমেরিকা প্রায় কাছাকাছি, কানাডা থেকে কম আসবে, আমেরিকা থেকেও কম আসে। আমি একটা জিনিস দেখলাম, আপনি দেখলে অবাক হবেন, আমি নিজে একটু ট্রাই করে দেখলাম যে আমেরিকাতে যারা থাকে, চলে গেছে যারা আমেরিকায়, তারা এই দেশে খুব একটা অর্থ পাঠায় না, বরং এইখানে বাপদাদার যে এস্টাবলিশমেন্ট আছে এটা বিক্রি করে টাকাটা আমেরিকাতে নিয়েছে। কানাডাতেও তাই। তো সুতরাং আমাদের রেমিটেন্স যেটা সৌদি আরব থেকে আসে, ইটালি থেকে আসে, সাউথ আফ্রিকা থেকে আসে, ফ্রান্স থেকে আসে, তো সেইখানে আমাদের কোনো একটা প্রভাব ফেলবে না। আর ট্যারিফটা যেটা আমরা কতটুকু ইম্পোর্ট করি আমেরিকা থেকে,
ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এক্সপোর্টের উপরে যদি ট্যাক্স বেশি বসায়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমাদের এক্সপোর্ট ভলিউম তো অত বড় না, আমাদের এক্সপোর্ট ভলিউমটা খুব ছোট। তো 37% যে ট্যারিফ, এটা আমার মনে হয় যে এটা হয়তো বা ট্যাকেল দিতে পারবেন। আর আমরা তো এখন, আমি বলেই ফেলি, we are fortunate enough to get a very brilliant economist in a global level, Professor Dr. Yunus. আমার মনে হয় উনি এই ব্যাপারে একটা চাণক্য নীতি জানেন যে এটা উনি কিভাবে ফেস করবেন। কারণ আমরা তো শুনেছি যে ইন্ডিয়া বসবেই না মিটিং এ, নরেন্দ্র মোদী তো বসার প্রশ্নই ওঠে না। যাই হোক, আলাপ সালাপ যেটাই হোক, অন্তত দুইজন তো একসঙ্গে বসেছেন, এখানে কারো কাজ আছে। তা আমরা প্রফেসর ডক্টর ইউনুসের প্রতি, আমার অন্তত ওনার অ্যাবিলিটির প্রতি, গ্লোবাল স্ট্যান্ডার্ডের যে কোয়ালিটি এন্ড অ্যাবিলিটি, এটার প্রতি আমার একটা বিশ্বাস আছে। 37% ট্যারিফ আমেরিকা আমাদের উপর বসিয়ে দিয়েছে। তবে ট্রাম্প একটা কথা বলেছেন, এটা নেগোশিয়েবল। উনি বলেছেন যে কথা বলা যাবে। তো আমরা তো আর কানাডা বা পানামা বা ধরেন ভারত বা ইউরোপিয়ান ইউনিয়ন, এগুলোর উপরে এত ইকোনমিক শক্তি নাই যে আমরা রিটেলিয়েটিং ট্যারিফ ইম্পোজিং এ যাব। তবে যেহেতু ট্রাম্প এত কঠিন মানুষ হওয়া সত্ত্বেও আমাদের ট্যারিফ বসানোর ক্ষেত্রে 37% উনি বলেছেন যে এইখানে ইট ইজ নেগোশিয়েবল, তাইলে আমাদের দেশের যারা ডিপ্লোমেট আছেন এবং আমাদের দেশের এখন যিনি চিফ অ্যাডভাইজার আছেন, উনি ওয়াশিংটন ডিসিতে যাবেন। আমরা তো জানি অনেক কংগ্রেসম্যান ওনার পার্সোনাল ফ্রেন্ড। তো সেই জায়গায় গিয়ে কথা বললে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করা যাবে বাংলাদেশের ব্যাপারে। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে কতটা জানেন জানি না, কিন্তু তার ইকোনমিক অ্যাডভাইজার তো বাংলাদেশের যে দুর্বল অর্থনীতি সেটা সম্পর্কে জানা আছে। তবে এটাও ঠিক যে ডোনাল্ড ট্রাম্পের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা কম কাজ করে মনের মধ্যে, দিলের মধ্যে মহব্বতটা কম। ওনার ব্রেইনটা খুব চলে ব্যবসা বাণিজ্যে, কিন্তু মনটা চলে না খুব একটা। মনের মধ্যে এক ধরনের যেটা বাস করে সেটা হলো অর্থ, অর্থ এন্ড অর্থ, এবং অতিরিক্ত অর্থ যে অনর্থের মূল হয়ে যায় সেই জায়গায় উনি যাবেনও না। তবে ওনার যে সারা মানে বিভিন্ন বড় বড় মেগা সিটিতে ওনার বিরুদ্ধে যে ডেমনস্ট্রেশন শুরু হয়েছে, সেটা আবার আমাকে ইতিহাসের কথা মনে করিয়ে দিয়েছে। লিন্ডন জনসনের বিরুদ্ধে বিরাট ডেমনস্ট্রেশন হয়েছিল। শুধু তাই নয়, আমেরিকান জনগণ তাকে পিপলস কোর্ট বসিয়েছিল। কিসের জন্য জানেন? ভিয়েতনামের যুদ্ধের জন্য। এবং তাকে পিপলস কোর্টের ডিসিশন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু আসলে তো দেওয়া যায় না কোর্ট ছাড়া। কাউকে মৃত্যুদণ্ড বা আপনার ফাইনাল এক্সিকিউশনে যাইতে হইলে, ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হইলে কোর্টের ভার্ডিক্ট লাগে। কিন্তু এটা তো পিপলস অ্যাভারেন্সটা প্রকাশ করেছে, তাই না? রেজেন্টমেন্ট প্রকাশ করেছে সিম্বলিক ওয়েতে। তাইলে কোন দিন যেন আমি বলি, মানে আমার ভয় হয় যে সব ডায়াসপোরা যারা আছে বা সেনসিটিভ আমেরিকানরা মিলে আরো বড় ধরনের ডেমনস্ট্রেশন করে ট্রাম্পের কুশল পুত্তলিকা প্রথম দাহ করবে, এরপরে ওনাকে প্রতীকী মৃত্যুদণ্ড দিবে, যেটা লিন্ডন জনসনকে দিয়েছিলেন। সেটা কিন্তু ইট ইজ এ সিরিয়াস ডিফেমেশন for a man like the President of the United States of America. আমেরিকার কোন প্রেসিডেন্ট, একমাত্র লিন্ডন জনসন ডিফেমেশন ফেস করেছেন ওয়াটারগেট কেলেঙ্কারির জন্য, প্রেসিডেন্ট নিক্সন করেছেন। আল্লাহই জানে ট্রাম্পের কপালে কি আছে। আমেরিকার নেশন কিন্তু সাংঘাতিক। তারা যখন দেখবে, তারা দুইটা জিনিসে দেখে, ন্যাশনালিটিকেও দেখে, ন্যাশনাল ইন্টারেস্টকেও দেখে, তাদের পার্সোনাল ইন্টারেস্টও দেখে। পার্সোনাল ইন্টারেস্ট যদি তাদের ঘা লাগে ওনার এই পলিসিগুলোতে, তাহলে ছেড়ে কথা বলবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি প্রফেসর ফরহাদ আপনার কাছেই থাকতে চাচ্ছি আরেকটি বিষয় নিয়ে, সেটি সম্পূর্ণ বিষয় শুল্ক নিয়ে যেহেতু কথা হচ্ছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 6টি পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনি ইতিমধ্যে জেনেছেন। সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, এবং সেগুলোর মাঝে বিশেষ করে যেগুলো রয়েছে যে আরো 3 মাস সময় চাওয়া, এটি যে শুল্ক আরোপ করা হয়েছে সেটি কার্যকরের জন্য, বাড়ানোর উদ্যোগ নেওয়া, বাণিজ্য ঘাটতি কমানো, এবং এই যে শুল্ক যেটি দেওয়া হয়েছে সেটি কমানোর জন্য আরো আলোচনার কোনো টেবিল আছে কিনা, সেখানে আলোচনার মাধ্যমে কোনোভাবেই সেটিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় কিনা, এবং নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সম্ভবত। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সরকার এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, বাণিজ্যিক তৎপরতার মাধ্যমে কি হবে? মনে হয় কি যে এখান থেকে শুভকর কোনো ফলাফল বয়ে আনতে পারে যুক্তরাষ্ট্রের মতো দেশের সাথে?
আলোচনার মাধ্যমে? ধন্যবাদ। এই কথাটি আমাদের পাটোয়ারি ভাই এবং ফাহাদ ভাই খুব ভালো বলবেন, তবুও আপনি যেহেতু প্রশ্নটা আমাকে করেই ফেললেন তাই একটু বলি। আমেরিকানদেরকে অ্যাট্রাক্ট করতে হবে আমাদের কমোডিটিস দিয়ে, কোনগুলো যারা যেগুলো তারা ইম্পোর্ট করে, যে আমাদেরকে এই এই জিনিস আছে, এই এই জিনিস আছে, এগুলো আছে, এই আইটেমস গুলো আছে, তোমরা আমাদের কাছ থেকে কেনো। যদি ট্রেড ভলিউমটা, এক্সপোর্ট ভলিউম যদি বাড়ানো যায় আর আমেরিকানরা যদি আমাদের কাছ থেকে ইম্পোর্ট করে, তাহলে একটা ব্যালেন্সে আসবে। আর যেটা বললেন সময় দিয়েছে, ট্রাম্প তো একটা কথা ফাঁক রেখেছেন, যেটা আমি বললাম যে নেগোশিয়েবল, এটা তারা আলাপ করবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমার মনে হয় ট্যারিফ নীতিটা ট্রাম্প অন্যভাবে করলে পারতেন, যে এশিয়ান ডেভেলপিং কান্ট্রিগুলো বা আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলো বা লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলোর জন্য এক ধরনের, ডেভেলপ কান্ট্রিগুলোর জন্য এক ধরনের, কিন্তু উনি তো কোনোটাই এরকম করেননি। তবে আমি আশাবাদী যে যে বিষয়গুলো বললেন এগুলো ডক্টর ইউনূস অবশ্যই এড্রেস করবেন। ডক্টর ইউনূসের সবচেয়ে বড় সুবিধাটা হলো এই যে সারা বিশ্বে তার একটা অ্যাকসেপ্টেন্স আছে বিভিন্ন কারণে। ফার্স্ট নোবেল লরিয়েট, এন্ড সেকেন্ড তার মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম, যেটাকে ইউরোপিয়ানরা অ্যাপ্রিসিয়েট করে, চায়নারাও করে। তো সেদিক থেকে আমি মনে করি উনি যতদিন আছেন ততদিন হয়তো বিষয়টাকে সামাল দিতে পারবেন। আমার মনে হয় বড় ধরনের কোনো ধস আমাদের বেলায় আসবে না, এটা আমি অন্তত মনে করি। আর যে বিষয়গুলো জট আউট করা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করলে আমেরিকানদের একটা জিনিস আছে, এরা কিন্তু একটা জিনিস বললে বিবেচনা করে, এটা একেবারে উড়িয়ে দেয় না। ভয়টা শুধু ট্রাম্পের জন্য, উনি খুব অবস্টিনেট, যেটা বলে গোয়ার, প্রচন্ড গোয়ার। আমি যতগুলো আমেরিকান প্রেসিডেন্ট যতজনকে চিনি, উনার মতো গোয়ার লোক আমি দেখি নাই। আমেরিকান প্রেসিডেন্সিতে বসে নাই, আপনার হোয়াইট হাউসে ঢুকে নাই, এত গোয়ার। উনার জায়গায় যদি জন এফ কেনেডি থাকতেন, ইভেন নিক্সনও থাকতেন, এত কট্টর যে আমি মনে করি না যে এই বাংলাদেশের মতো একটা রাষ্ট্র হুট করে 37% ট্যারিফ বসাবে। আসলে আমেরিকার একটা সুনাম আছে এক ক্ষেত্রে, যতই বদনাম থাকুক, বিভিন্ন জায়গায় তারা এক সময় রেজিম চেঞ্জ করেছেন বিভিন্ন ভাবে, এমনি ডিপ্লোমেসিতে না পারলে কিলিং এর আশ্রয় নিয়েছেন, ভালো কথা। কিন্তু একটা জিনিস ছিল উদার নীতি, এটা আমেরিকান সব প্রেসিডেন্ট করেছেন। এবং আপনার সবচেয়ে বড় কথা, ফ্রাঙ্কলিন রুজভেল্ট তো উদার নীতির জন্য বিখ্যাত হয়ে আছে। উনি ইচ্ছা করলে জাপান যখন যুদ্ধে হেরেছিল, জাপানকে উনি ভবিষ্যৎ করে দিতে পারতেন। উনি কিন্তু নিউক্লিয়ার বোমা ড্রপ করার ডকুমেন্টে সাইন করেন নাই, করেছেন ওনার পরে হ্যারি ট্রুম্যান, উনি করেননি। এরপরেও যা করেছে আমেরিকা, আমি বলবো যে জাপানের ইকোনমিকে ডেভেলপ করার জন্য আমেরিকা যেই অনেক অর্থ দিয়েছে, এটা ফাহাদ ভাই আমার চেয়ে অনেক ভালো করে বলবে। তো সুতরাং আমাদের মানে খুব হতাশ হয়ে যাওয়ার শুধু বড় কারণ এখনো ঘটেনি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি প্রফেসর জনাব ফাহাদ আপনার কাছে আসি। আপনি দেখেছেন যে নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে বাংলাদেশকে নিয়ে, বিশেষ করে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে ইসলামপন্থী বা চরমপন্থী দলগুলোর উত্থান ঘটেছে, বাংলাদেশে যে আনরেস্ট অবস্থায় চলে যাচ্ছে, এটি বাংলাদেশের জন্য হুমকি। এবং সেই টাইটেলটি ছিল অ্যাজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ ইসলামিস্ট হার্ট লাইন্স সি অ্যান্ড ওপেনিং, এটি ছিল টাইটেলটি। তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের অবস্থান তাহলে সেখান থেকে আমরা কি ধরে নিব, বা এই ধরনের লেখালেখি হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম, এবং আপনি বিশেষ করে জানেন নিউ ইয়র্ক টাইমস অত্যন্ত প্রভাবশালী একটি গণমাধ্যম সারা বিশ্বে, বহু প্রাচীনকাল থেকেই, অনেক আগে থেকেই। এবং সেখানে যখন কোনো কিছু লেখা হয়, তার পরবর্তীতে সেটির একটি ইম্প্যাক্ট বা প্রভাব আমরা বিভিন্ন দেশে পড়তে দেখেছি। যখন যে দেশকে নিয়ে লেখে, যে দেশের রাষ্ট্র প্রধানকে নিয়ে লেখে, বা যে কোনো বিষয়কে নিয়ে লেখে কোনো রাষ্ট্রের, তখন সেটির একটি বড় ধরনের প্রভাব পড়ে যায় সেই রাষ্ট্রে। এটি কি অনুমান নির্ভর লেখা, নাকি এটি তথ্যপাত্রের মাধ্যমে লেখা, এবং সেটি প্রভাব বাংলাদেশে কতটুকু হতে পারে? সার্বিক বিষয়টি আপনি যদি মূল্যায়ন করেন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি একটু এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি 1-2 মিনিট যদি একটু ট্যারিফের বিষয়টা নিয়ে একটু কথা বলতে আমাকে সুযোগ দেন, যেটা আমাদের ফরহাদ ভাই articulated certain things. এখানে একটা কথা হচ্ছে কি, যে আপনি যদি কিছু দেশের দিকে তাকান, যেমন হচ্ছে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, এদের সাথে কিন্তু আমেরিকার অনেক বড় ট্রেডের একটা বিষয় আছে। এবং if you look at the percentage of reciprocal tariff for them, it's only 10%.
সেই জায়গায় কিন্তু বাংলাদেশের জন্য এটাকে করা হয়েছে 37%, and on top of that কিন্তু একটা বেস ট্যাক্স বলে কথা আছে, সেটাও কিন্তু বসবে। তো শুধুমাত্র কিন্তু 37% এর ভেতর সীমাবদ্ধ থাকছে না, বরং আরো বাড়ছে। এক। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমেরিকা যখন কোনো পলিসি নেয়, এই পলিসিটা তাদের অলমোস্ট 52% হবে, সেটা গড়ে যে 52% দাঁড়াবে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। এবং আমেরিকা যখন কোন একটা পলিসি নেয়, কোন একটা নীতি ঘোষণা করে, এটার আগে as far as I know and I worked with the system before, I can tell you from my experience, they go for extensive research. তারা অনেক রিসার্চ করে, এটার প্রোস দেখে, কনস দেখে, এবং সবকিছুর পরে তারা যখন এটাতে অ্যাসিওরড হয় যে এটা করলে তাদের জন্য, তাদের ডিপ্লোমেসির জন্য, তাদের ফরেন পলিসির জন্য, তাদের ট্রেডের জন্য বেটার হবে, তখনই কিন্তু সেটা তারা অ্যাপ্রোচ করে। আমাদের যিনি ইন্টারিম গভর্নমেন্টের হেড, প্রফেসর ডক্টর ইউনুস, আই অ্যাপ্রিশিয়েট হিম, যে উনি এই জিনিসটা যখনই বাংলাদেশের উপর ইম্পোজ করা হয়েছে, ঠিক সাথে সাথে কিন্তু উনি কিছু সুন্দর স্টেপ নিয়েছেন। সেটা হচ্ছে হি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। হি কল্ড দ্য মিটিংস, হি হেল্ড টক্স, several talks. So, and he tried to figure out a policy to make a proposal to the United States যে এটার বিরুদ্ধে আমাদের প্রপোজালটা কি হতে পারে, আমরা এটাকে কিভাবে এটাকে কাউন্টার করতে পারি। আজকে আমাদের কিন্তু বাংলাদেশের প্রিভিয়াসলি যেসব পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, হয়তো দেখা যেত যেরকম জিএসপি সুবিধার মতো, যে এটা যখন বাদ হয়ে গিয়েছে, এরপরে কিন্তু তারা হয়তোবা আপনার 1-2 মাস বসেছিল, এটা নিয়ে কেউ কোনো কিন্তু কর্ণপাত করে নাই। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে তারা হয়তো চিন্তা করেছে যে এটা নিয়ে কি করবে। সো ওই দিক থেকে আই অ্যাপ্রিশিয়েট প্রফেসর ডক্টর ইউনুস এফর্ট, ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। এখন কথা হচ্ছে, অনেক কিছু থাকে আমেরিকার পলিসির ব্যাপার, এবং সেটা সহজে চেঞ্জ করা যায় না একবার ইম্পোজ করা হলে, এবং there are certain compliances that a country has to meet, and then they are able to change that. তো এখন বাংলাদেশের ক্ষেত্রে যে আমি যেই ট্যারিফটা ইম্পোজ করা হয়েছে, ডেফিনেটলি দিস ইজ গোনা এফেক্ট আওয়ার ইকোনমি, and the biggest business we have in our country is spinning and garments. তো ওই দিকে তাকালে, টেক্সটাইল সেক্টরের দিকে তাকালে, এটা একটা ম্যাসিভ একটা বিষয় এসছে আমাদের সামনে, একটা প্রেশার এসছে। আমার মনে হয় যে we have very smart business people here and we have our individual trade policy, এবং বাংলাদেশে একটা জিনিস আপনি দেখবেন যে আমরা যেভাবে একটা জিনিসকে প্রডিউস করি, হ্যাঁ, আমরা এখানে যত কম দামে একটা জিনিসকে প্রডিউস করি, এটা কিন্তু নট পসিবল ফর আদার নেশনস টু প্রডিউস ইট লাইক দ্যাট। আমি সবকিছু মিলায় বলছি, লেবার কস্ট, ফলোয়িং দ্য ট্রেন্ড, তারপরে হচ্ছে এটার স্টিচিং, তারপরে হচ্ছে এটার কাপড়ের কোয়ালিটি, ট্রিমেন্ডাস জব। হ্যাঁ, সো এই দিক থেকে বাংলাদেশের একটা অবশ্যই আপার হ্যান্ড আছে। ডেফিনেটলি দ্য গভর্নমেন্ট উইল গিভ দেম দ্য প্রপোজালস যে আমরা কিভাবে একটা সুন্দর গ্রাউন্ডে নিয়ে আসতে পারি। আর আরেকটা দিক হচ্ছে যে আমাদের আরো বাড়াতে হবে, মানে আমেরিকার সাথে ট্রেডটাকে আরো ইনক্রিজ করতে হবে। তাহলে এই প্রেসারে কিছুটা প্রেসার হয়তো বা আমরা সামাল দিয়ে দিতে পারবো, ম্যাসিভ প্রেসার থেকে কিছুটা প্রেসারকে আমরা কমিয়ে আনতে পারবো। কারণ হচ্ছে যে আমাদের কিন্তু এই যে গার্মেন্টস প্রোডাক্ট, এটা কিন্তু একটা বিশাল চাক কিন্তু আমেরিকাতে যায়। হ্যাঁ, উই আর ওয়ান অফ দি মেজর এক্সপোর্টার্স ইন দি ইউনাইটেড স্টেটস when it comes to garment. সো আমাদের কিন্তু যেটা দেখতে হবে সেটা হচ্ছে এটাকে আরো কিভাবে বাড়ানো যায়, আরো কিভাবে এটাকে সাস্টেইনেবল করা যায়, একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে আপনি যে জিনিসটা আমাকে বলছেন যে নিউ ইয়র্ক টাইমস এর যে রিপোর্ট, নিউ ইয়র্ক টাইমস again I'm going to say they did extensive research. Definitely they wrote this on the basis of information, এবং কোনো দেশের জন্যই, এটা শুধু আমেরিকার দিকে তাকালে হবে না, আমাদের দেশের জন্যই এখন এখানে যদি এরকম জিনিস আসে, জঙ্গিবাদের উত্থান হতে পারে, কিংবা এখানে জঙ্গিবাদের নাম দিয়ে যদি অন্য কোনো একটা কিছুকে নিয়ে আসার চেষ্টা করতে কেউ করে, রেগুলার পলিটিক্যাল প্রসেসকে যদি কেউ হল্ট করতে চায়, গণতন্ত্রকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে অবশ্যই এটা খুব সিরিয়াস ম্যাটার। এবং এটাতে আমাদের বাংলাদেশের জনগণ, পলিটিক্যাল পার্টিস, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তারা যেমন সিরিয়াসলি এটাকে ডিল করবে, আই এম প্রিটি শিওর আমাদের এস্টাবলিশমেন্টও খুব সিরিয়াসলি জিনিসটাকে নিবে এবং এটাকে ডিল করবে। আর আমেরিকা যখন একটা কথা বলেছে, অবশ্যই এটা শুধু বাংলাদেশ না, এটা সারা বিশ্ব এটাতে গুরুত্ব দিবে। ইউরোপিয়ান ইউনিয়ন আছে,
আমেরিকা তো শুধু আমেরিকা না, ইট হ্যাজ লট অফ অ্যালাইস, রাইট? অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, সো সবাই এটার দিকে নজর দিবে। তো আমার মনে হয় এই জিনিসটাকে আমাদেরকে সিরিয়াসলি দেখতে হবে, এই এই বিষয়টাকে। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস দেখবেন যে এখানে যে রিজন আছে, ফর এক্সাম্পল আরাকান, হ্যাঁ, আরাকানে কিন্তু সবার ইন্টারেস্ট আছে। এখানে শুধু আগে কিন্তু ছিল একটা সময় চাইনিজ ইন্টারেস্ট, and then India came, and now America has interest in Arakan. তো ওইটাকে ঘিরে ইন্টারন্যাশনাল পলিটিক্স সেটা কিন্তু বাংলাদেশকে রিভলভ করবে, হ্যাঁ। সো এটাকে মাথায় রেখে আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট সেটাকে আপহোল্ড রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে ব্যালেন্স করে এগোতে হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ। আমি জনাব এ কে এম পাটোয়ারী আপনার কাছে আসি একটি বিষয়ে, তারপরে আমি আবার প্রফেসর ফরহাদ আপনার কাছে আসব। সেটি হচ্ছে যে স্টার্লিং তো ব্যবসার অনুমতি পেয়েছে বাংলাদেশে, একদিকে শুল্ক আরোপ, একদিকে স্টারলিংকের ব্যবসার অনুপ্রবেশ সরকার অনুমোদন দিয়েছে, এবং এটি বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, কেননা স্টারলিংক এমন একটি ইন্টারনেট সেবা যেটি কোনোভাবেই কেউ বন্ধ করতে পারবে না, চাইলেও কোনো সরকার হোক বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, কারো পক্ষেই সম্ভব না। এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সেখানে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এবং পাশে দিয়ে ছোট্ট করে আমি এটির সাথে আমি আরেকটি বিষয় জানবো, যে এই যে মার্কিন শুল্ক আরোপ করা হলো, যদি এটি নিয়ে আলোচনা হয়ে গেছে, দুজন বক্তা ইতিমধ্যে বলেছেন, তারপরও আমাদের ঝুঁকির কোন জায়গাটি রয়েছে এখানে, বাণিজ্যের ঝুঁকির কোন জায়গাটি রয়েছে? শুনতে পাচ্ছেন আপনি? জি জি জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ সহ আলোচকদেরকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। আমি এটাতে কোনো সমস্যাই দেখি না। আমি সমস্যা কেন দেখি না সেটা ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমরা একসময় কিন্তু সোনালী আঁশ পাট আমরা রপ্তানি করতাম, আমাদের মূল আয়ের উৎস ছিল সোনালী আঁশ। তখন এটা জনগণের ট্যাক্সের টাকা বারবার ভর্তুকি দেওয়া হতো, একটা লুটেরা এই গেলে লুটপাট করতো। তারা বলতো যে এতগুলি ওয়ার্কার কোথায় যাবে, এটা না হলে আমাদের দেশের সমস্যা হয়ে যাবে গা। কিন্তু ফলত আমরা পরবর্তীতে কি দেখলাম, জুট মিল বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের সমস্যা কিছুই হয় নাই। আমরা চার মধ্যে আসলাম, পরবর্তীতে চা বন্ধ হয়ে গেল, আমরা গার্মেন্টসে আসলাম। গার্মেন্টস এর যে এখন কান্দাঘাটিটা কেন, কান্দাঘাটি হলো কিছু ব্যবসায়ী লুটেরা শ্রেণী, আমি বলবো, দুঃখিত আমি ব্যবসাটা ব্যবহার করার জন্য, তারা এইসব দেখায়া কিছু ফ্যাসিলিটি, ট্যাক্স সুবিধা, ব্যাংকের লোন টাকা না দেওয়ার সুবিধা, ব্যাংকের ইন্টারেস্ট না দেওয়ার সুবিধা, একটা ফন্দি মাত্র। সরকার এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আমাদের ব্যবসায়ী যারা ভালো ব্যবসায়ী আছে, ক্যাপাবল এরা, ওরা তাদের ব্যবসা করবে, তাদের লাভ লসের ব্যাপার কি হবে না হবে। আমাদের দেশে যখন কোনো কিছু আপনি কিনতে চান, একটা দোকানে আপনি একটা বল পেন কিনলেন, হঠাৎ করে দেখলেন যে গত মাসে যা কিনছেন আজ থেকে আরো 5 টাকা বেশি, আপনি পাশের দোকানে যাবেন, পাশের দোকানে যে দেখবেন সেখানেও একই রেট, কারণ ট্যাক্স তো ওরও জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে, সেও ট্যাক্স দিতে হয়েছে। তারপরে পরের দোকানে, পাশের দোকানে আবার যাবেন, তাহলে কি হলো, তখন আপনি কিনতে বাধ্য হবেন। তো আমেরিকা তাদের প্রয়োজন যদি আমার গার্মেন্টস, আমরা ওখানে কি পাঠাই, আমাদের সেই কয়টা চিহ্নিত তো কয়েকটা আইটেম, এটা আমরা গার্মেন্টস পাঠাই। তো গার্মেন্টস এর মধ্যে তো 90% আমরা আবার ইম্পোর্ট করি। গার্মেন্টস টোটাল যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার দেখা যাবে যে আমার $1 লস হচ্ছে, $90 সেই বলছে। কিন্তু $1 পাঠালে আমার $1 এখানে আমার বুঝতাম, আমি অন্য চ্যানেলকেও বলছি একই কথা, যে এখানে আমার কোনো কিছু আমি তৈরি করি না, আমি সবকিছু নিয়ে আসি। কিন্তু আমাদের ব্যবসায়ীরা দেখবেন বলবেন কি র মেটেরিয়াল বলে নিয়ে আসতেছে, আমি কোম্পানিগুলোর নাম বলছি না, ওরা অ্যাকচুয়ালি খুলে নিয়ে আসে, এখানে সে নাট বোল্টও লাগায়, একই জিনিস। ওই যে যদি ফিট করে নিয়ে আসে, একটা হুন্ডাই ধরেন, একটা বেসিন বলেন, ওটা যদি ফিট করে নিয়ে আসে, তাহলে এটা ফিনিশ গুডস হিসেবে এটা ট্যাক্স বেশি। ওখান থেকে যদি ওটা খুলে নিয়ে আসে, তাহলে 200% ট্যাক্স কম হয়। আর ওই যদি ওই রেটও বিক্রি করে, তাহলে ব্যবসায়ীরা লাল হয়ে যাবে। আপনি দেখেন গার্মেন্টস এর লোকেদের, তারা সাইকেল দিয়ে স্টার্ট করছে যখন, তারা মার্সিডিজ চালাচ্ছে, তাদের দেশের বাড়িতে বিদেশে আপনার তারা বাড়ি কিনতেছে। এই যে আপনার বেগম বাজার, এই বাজার সেই বাজার, টাকাগুলি কিভাবে যাচ্ছে, ওভার ইনভয়েস, ব্যাক টু ব্যাক এলসি খুলতেছে, টাকা বেশি দিয়ে টাকাগুলি পাচার করতেছে। আবার দেখেন আপনার শ্রমিকের কিন্তু 5,000 টাকার থেকে আন্দোলন করে কয়দিন আগে 8,000 10,000 হচ্ছে এখন, যেটা কাজের বুয়ার বেতন থেকে কম।
তাহলে ওদের লাভ হচ্ছে, ওরা কান্দাকাটি করছে, কিন্তু দেখেন তাদের ওয়ার্কারের কোনো পরিবর্তন হচ্ছে না। বরঞ্চ ঈদের সময় আমার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া ভাঙতেছে, অপরাধ করছে তারা বেতন দিচ্ছে না, জনগণ আমি বিঘ্ন হচ্ছে, আমার গাড়ি ভাঙতেছে, আমি রাস্তায় চলতে পারছি না, আমি রুগী নিয়ে হাসপাতালে যেতে পারছি না। সরকার একদম স্টেট বলে দিও ব্যবসা তোমার, লাভ লস তোমার, লাভ হলে গভর্নমেন্টকে দাও না, তুমি তোমার ভাবে তোমার মেকানিজম তোমার বুদ্ধিমত্তা দিয়ে তুমি নেগোশিয়েট করে তুমি কত দিয়ে বিক্রি করবা, কত দিয়ে বিক্রি করবা না। আর কেউ তো নিজের লস দিয়ে তো ব্যবসা করবে না। তাহলে আমাদের গার্মেন্টসে এই আমাদের কম্পিটিটর কারা? ভিয়েতনাম, কম্বোডিয়া, চায়না। ওদের লগে ভাই আমরা ওদেরকে তো ওদের ট্রেড বোর্ডের সাথে আমাদের ট্রেড বোর্ডে আলোচনা করতে পারে যে ভাই আমার তো কস্টিং এত আসছে, তারা ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স দিলে ওটা আমেরিকার জনগণের গায়ে পড়বে। এটা সাপ্লায়ারদের কোনো ক্ষতি হবে না, এটা জাস্ট টু বেনিফিট নেওয়ার জন্য, আরো কিছু সরকার থেকে টাকা সুবিধা নেওয়ার জন্য এসব কথাগুলি বলতে আছে। এখন অনেকে অপ্রিয় এটা হলে নারাজ হবে, কিন্তু এইটা একটা লুটেরা শ্রেণী। আপনি দেখেন 40 বছর ধরে গার্মেন্টস আমরা অনেক কিছু করতেছি বলতেছি আমরা, তো এখন কেন আমরা আইএফ এর জন্য বাজেটের জন্য বসে থাকতে হচ্ছে? এতই যদি করে তাহলে শ্রমিকের লাইফ স্টাইলটা পরিবর্তন হলো না কেন? কেন তাদের লাইফ ওই গার্মেন্টসের কর্মীরা রাস্তা ধর্মঘট করতেছে তাদের বোনাসের জন্য, বেতনের জন্য প্রতিদিনে? তাদের তো কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে এনারা কিছু সুবিধা পাচ্ছে যারা গার্মেন্টসের মালিক শ্রেণী। তো এখন ওখানে যেটা হচ্ছে, আমেরিকাতে যারা অন্যরা যারা রপ্তানি করবে তারা তো তার বাপের জমি বিক্রি করে তো বিক্রি করবে না, ট্যাক্স তো তাদের জন্য ইম্পোজ করা হয়েছে। তো ইম্পোজ করা হলে যদি আমার পোশাকের আমি বিক্রি করবো না, আমাদের দেশের দোকানে কি আপনি কিনবে না বসে থাকবে, আমি বিক্রি করবো না কিছুদিন, ও বাধ্য হবে নিতে, কারণ তার ওখানে তো এত সস্তা লেবার নাই। সুতরাং আমরা কোনো ব্যাপারে আমরা ফ্যাসিলিটেট করবো। রাষ্ট্রের কাজ হয়েছে ফ্যাসিলিটেট করা, কি বিদ্যুৎটা দেয়া, কম সুদের লোন দেয়া, বাকিগুলো কি কেউ ব্যবসা করবে, বাড়তি ব্যবসা করলে তারা, আপনি দেখেন তো প্রতিটা গার্মেন্টসের মালিকদের দেখেন তো অনেকে মাথায় করে এই স্থান কাপড় বিক্রি করতো, এখন তারা মার্সিডিজ চালাচ্ছে, আমাদের কোনো আপত্তি না, আমার কোনো হিংসাও নাই। কিন্তু কত হলে কিন্তু তারা যখন আসে সব সমস্যা হয়, তাদের শ্রমিকের তারা ডিউটা দিচ্ছে না, পাবনাটা দিচ্ছে না। এটা আমরা দেখতেছি, অহরহ দেখতেছি আমরা। ব্যবসায় সরকার ব্যবসা করবে না, সরকার ফ্যাসিলিটেট করবে, বিদ্যুৎটা দিবে, রাস্তায় অবকাঠামো উন্নয়ন করে দিবে, কম সুদের লোন দিবে, যাতে বিশ্বের কম্পিটিট করে এরা। কারণ আপনার এখানে যদি সুদ বেশি হয় তাহলে তো সে কম্পিটিশন টিকবে না। সরকার এই দিকে তাকাবে। সরকারের কোনো রাষ্ট্রের কাছে আমার কাছে অপমানিত মনে হয়, আমার রাষ্ট্রপ্রধান যে বলছে আমার থেকে 2টা ক্লিনার নেন, 2টা সুইপার নেন, কেন আমি এটা বলবো? আমি ইঞ্জিনিয়ারের কথা বললো তো একটা কথা আছে, আমার রাষ্ট্রপতি আমার তত্ত্বাবধায়ক প্রধান কেন যে আরেকজন কাছে ব্যাগিং করবে আমার থেকে 2টা সুইপার নেন বাথরুম ক্লিনার জন্য? এটা জাতি হিসেবে আমার কাছে অপমান মনে হয়। আমি নিজেকে প্রস্তুত করবে, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করবে, প্রফেসর তৈরি করবে, এখন যার প্রয়োজন সেই নিবে। আমি যদি ভালো ড্রাইভারের, আপনি কি করেন আপনার ব্যক্তিগত জীবনে কি করেন, ভালো বাবুসিটা খোঁজেন, ভালো ড্রাইভারটা খোঁজেন, যদি কোয়ালিটি ভালো থাকে আপনাকে অটোমেটিক্যালি নেবে। আমাদের মানব সম্পদ, আমাদের যে সম্পদটা দিয়ে রাখছে, আমরা এটাকে যদি নার্সিং করে পলিশ করে এদের হাতে স্ক্রু ড্রাইভার ধরাই দিতে পারি আমরা, তাহলে অটোমেটিক যার প্রয়োজন সেই নিবে। আপনাকে এরা কি আমাদের দয়া করতে আমাদের কাপড় নেয়? আমেরিকা আমাদের দয়া করার জন্য কাপড় নেয়? তারা দেখছে যে এইখানে রেটে আমরা কম, যেটা আমার এখানে সস্তা শ্রমিক, তো সেটা অটোমেটিক আপনি নিবে। এটা তো হাই উতাস করার কিছু নাই। তো আপনি বন্ধ করে দেন না কয়দিন আমেরিকা পাঠানোর জন্য, তারাই তো ওরাই কিনতে বাধ্য হবে। আমরা 2টা-3টা আইটেম পাঠাই এখানে, বেশিরভাগ আমরা ইম্পোর্ট করি। তো এখানে আমাদের এটা হাই উতাস করার কোন আসল কথা হলো কি জানেন, কিছু ওই যে প্রভাবশালীরা, যে আমি ওই দিনও একটা চ্যানেলে বলছি 300 এমপির মধ্যে 100 এমপি হলো গার্মেন্টস ব্যবসায়ী। আপনি দেখেন তারা এসব নানান কথা বলে, টেক্সটাইল তো করতেছে না, টেক্সটাইলের তো কোনো বেনিফিটের জন্য তারা তো দরবার করছে। টেক্সটাইলের মালিকরা দেখছেন কোন সময় এটা নিয়ে আয়ুতাস করতে? টেক্সটাইলের কোন সময় দেখছেন ওষুধ কোম্পানির কোনো কর্মচারী রাস্তায় নামতে ঈদের আগে? তো এগুলি এনাফ ইজ এনাফ। আমাদের টোটালি গার্মেন্টস বন্ধ করে, বরং আমরা কাজের বুয়া পাচ্ছি না এখন। হ্যাঁ, এই গার্মেন্টসে যাইয়া এগুলি ওদের ভাগ্য তো কিছুই হচ্ছে না। একটা লোকের এখন ওনারা বলে, কেউ কেউ বলে, ওই দিন আমাকে হাতেম আলী সাহেব বললেন 12,000 টাকা বেতন দিচ্ছেন। তো 12,000 টাকা বেতন দিলে ডাক্তার, ওষুধ, তার নিজের খাওয়া, বাসা ভাড়া, তারপরে সে চাকরিতে আসার জন্য কনভেন্স দিলে কি থাকতেছে তার কাছে? ওনারা বলছে আমরা অনেক কিছু। আরে ভাই, আপনি শুধু দেখেন 40,000 বিলিয়ন টাকা চলে যাচ্ছে ভারতে আমাদের কিসে? সেটা আমাদের হুন্ডার যে ছোট ছোট ব্যাটারি গুলি আছে, এটা আমরা করতে পারি। হর্ন, একটা গাড়ি আপনি আনতেছে না, হর্ন গুলি, এগুলো তো এমন কিছু। আপনি জাপান দেখেন, একটা গাড়ির মধ্যে 4,000 আইটেম লাগে, 4,000 ইকুইপমেন্ট লাগতেছে একটা গাড়িতে। আমরা দেখছেন গাড়ি একটা পিস না, 4,000 এখানে এটার আছে, ইকুইপমেন্ট আছে এর মধ্যে। একটা তারা তৈরি করে না, তারা চায়না থেকে ক্যাসেট আনে, চাকাটা আনে চায়না থেকে, অমুক জায়গা থেকে এই সব নিয়ে আসে। তা আমরা যেসব রাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য ভারসাম্য থাকে না, তাদের আমরা বুঝতে পারি ভাই কেউ কোনো রাষ্ট্র স্বয়ংসম্পূর্ণ না। আপনি যদি, আমি আপনার কাছে অনেক কিছু বিক্রি করি, আমি যদি আপনার ভাই আপনি তো কিছু একটা নেন, আপনি 2টা আইটেম নেন না, ওটা আমি আমার কাছে আমি উৎপাদন করি, এটা আমার থেকে নেন, তাহলে আমরা বাণিজ্য ভারসাম্য, এটা আমাদের সঠিকভাবে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় নেগোশিয়েট করতে পারছে না।
আমাদের দূরদর্শী লোকদের মানে সরকার পরিচালনা নাই, না থাকার কারণে আমাদের সমস্যা, আমাদের এইগুলো কোনো সমস্যাই হচ্ছে দেখতে, আমি সমস্যাই দেখি না। তুমি ব্যবসা করছো তোমার ব্যাপার, তুমি লাভ করবে লস করবে তোমার, আমি তোমার কি জন্য আপনার অবকাঠামো উন্নয়ন করে দিব, কম সুদে টাকা দিব। বরঞ্চ সরকার ওটা নিয়ে টেনশন না করে ব্যবসায়ীদের সুদ সিঙ্গেল ডিজিটে নিয়ে আসো, সিঙ্গেল ডিজিটে আসলে তাহলে এটা তাদের জন্য একটা হবে। আর বাকিরা তাদের নিজের প্রয়োজনে ব্যবসায়ীরা অনেক ফন্দি ফিকির করবে, কোনটাতে ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, কোনটাতে কি করা যায়, ওরা নিজেরাই না এগুলো বুদ্ধি শুদ্ধি। আমাদের ব্যবসায়ীদের অনেক বুদ্ধি শুদ্ধি আছে, আমি দেখি তো অনেক বুদ্ধি আছে। কিছু দিয়ে শুরু কি দিয়ে শুরু করছে, এই স্বাধীনতার কয়দিন আগে এখন আমাদের হেলিকপ্টার মালিকও আমাদের দেশে একজন আছে। এর আগে কি আমাদেরকে নবাব সিরাজউদ্দৌলার বংশধর, এটা এক জেনারেশন। তাহলে ওরা করছে না, কিভাবে করছে? সরকার এভাবে মাথা কমানো উচিত না। সরকার লেবার নেবে না, সুইপার নেবে না, কোন নেবে এই ব্যাপারে কোনো কথাই বলবে না। সরকার আমাদের এখানে নার্স উৎপাদন করবে, ডাক্তার প্রডিউস করবে, যাদের প্রয়োজন তারাই নিবে। আমরা খুঁজে একটা বাবুসি খুঁজে নিয়ে আসি, অনেক জনের বলি একটা ড্রাইভার নিয়ে আসি, ভালো ড্রাইভার নিয়ে খুঁজে কি ড্রাইভার আমরা নিজেরাই খুঁজি যে আমার একটা ভালো ড্রাইভার দরকার, আমার একটা ভালো। আজকে আপনি দেখেন টেলিফোন নষ্ট হলে, এই যে টেলিফোন দিয়ে কত ফরেন এভিডেন্স, কত টাকা চলে যাচ্ছে, ডলার চলে যাচ্ছে। একটা মোবাইল সামান্য কিছু এত টাকা দিয়ে মোবাইল কেনেন, কোনো একটা রিপেয়ার করার কোনো মিস্ত্রি নেই, ভালো কোনো মিস্ত্রি নেই। একটা এসি ঠিক করবেন, কোনো মিস্ত্রি নেই। বরং আমাদের ভোকেশনাল ট্রেনিং এর টেকনিক্যাল এডুকেশনের উপরে জোর দিব। আমরা নিজেরা তৈরি হবো, যেহেতু আমাদের অন্য কোনো সম্পদ নেই, আমাদের মানব সম্পদ। এই মানব সম্পদ করে আমরা সম্পূর্ণ ওয়ার্কেবল করে দিতে হবে, যাদেরকে এটা সারা বিশ্ব হবে, তারা জামাই আদর করে আমাদের নিবে, আমাদের তো পিছিয়ে দৌড়াতে হবে না। আর এই যে এখন থেকে যেটা বলতেছেন আমরা, আমেরিকা আমাদের যে বড় রাষ্ট্র দুইটা, এরা দেখবেন এদের কাছে আমেরিকার যে অনেকদিন অনেক করছে, তো বাড়াবাড়ি করছে, ইন্ডিয়া বাড়াবাড়ি করছে। এই দুইটা ইন্ডিয়ার জন্য, আমেরিকার জন্য টার্ম লাইবিলিটিস হবে একসময়। কারণ এই যে দেখেন ও তো ক্ষমতা ছাড়তে চায় নাই, জুডিশিয়ারি দিয়ে চেষ্টা করছে তার বানা। ওদের সেনাপ্রধান বলছে আমরা কোনো রিজিমকে প্রোটেক্ট করার জন্য আমাদের সৃষ্টি হয় নাই, আমাদের সৃষ্টি হয়েছে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য। হ্যাঁ, তাদের ওখানে মামলা পড়বে, আমাদের চিন্তা করতে হবে না। ওই যে যখনই দেখবে $1 $10 দিয়ে কিনতে গেছে, তো ওখানকার নাগরিকরা তারা কোর্টে চলে যাবে। কারণ কেউ তো লস দিয়ে ব্যবসা করবে না। আমেরিকাতে যারা সাপ্লাই করে, আমরা দুইটা একটা আইটেম পারি, বেশিরভাগ আমাদের দেশে নিয়ে আসি। বরং আমরা এগুলি ছাড়া দেখেন কম ব্যবসা, কম পরিশ্রমে বেশি লাভ, তেল কম, ভাজা মশমশা কি করতে হবে সেটা দিয়ে আমাদের যাইতে হবে। আমরা এটা দেখাচ্ছি, আমরা কত ডলার আনতেছি, গার্মেন্টস এর কর্মীরও উন্নতি হচ্ছে না, আমাদের এখনো আইএমএফ এর পিছনে দৌড়াচ্ছে যে বাজেট হচ্ছে না। তাহলে কি এটা উল্টাই ফেলতেছে? গার্মেন্টস কর্মীরা গার্মেন্টস এর কথা যে এসব বলে, দুয়া তোলে, এটা কি উল্টাইছে? আমি বলেন ন্যাশনাল কন্ট্রিবিউশন কি আছে? এর চেয়ে বেশি আছে আমার লেবারে, যে বিদেশে শ্রমিক যায়, ওদের একটা স্কিল হয়ে আসে তারা। এদের এখন পর্যন্ত দেখেন গার্মেন্টস এখন পর্যন্ত বাইরের কর্মী কাজ করে এখানে, বলে ফোরম্যান তুমি এটা তো হেলিকপ্টার, জাহাজ তো এর না, যে ক্যালকুলেশন করতে হবে, লোড ক্যালকুলেশন করতে হবে, যদি একটু এদিকে এক ডানা বেশি এক ডানা, তাহলে ভূপাতিত হয়ে যাবে। আমি এটা অন্য চ্যানেলও বলছি। তাহলে তুমি কি সেলাই করো, আরে দর্জির আবার কিসের টেকনিক? এত বছর, এত 40 বছর পরে এখন বাইরের লোক ওখানে চাকরি করতে আছে, কেন চাকরি করবে? তুমি এতদিন পর্যন্ত ফোরম্যান তৈরি করতে পারো না, তুমি ভর্তুকি নিচ্ছ, তুমি ঈদের সময় ওডির মাধ্যমে বেতন দিতে হচ্ছে। আমার এই প্রতিষ্ঠান ক্লোজ করে দেওয়া উচিত, যাই আমাদের হর্ন বানানো উচিত, আমাদের ওই ব্যাটারির উপরে যাওয়া উচিত। তারপরে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে আপনি আমেরিকাতে আপনি বন্ধ করে দেন না, আমরা গার্মেন্টস 1 বছর বন্ধ করে দেখি ওরা কি কোথা থেকে কিনে এত সস্তায়। বরঞ্চ আমাদের ট্রেড বোর্ডে, ওই ট্রেড বোর্ডের কথা বলুক যে তোমরা যদি আমাদের রেট এটা, আর এই যে যদি আপনার $1 জিনিস যদি $5 ট্যাক্স দেয়, তাহলে $6 সে বিক্রি করবে, তার তো লস নাই। তাই সে কাঁদাকাটি করতেছে কেন? সে কাঁদাকাটি করছে বাংলাদেশ সরকারের থেকে আরো কিছু ফ্যাসিলিটি নেওয়ার জন্য, লোনটা না দেওয়ার জন্য। বুঝছেন জিনিসটা? ওদের এত পেটে কামড় কেন? সে তো কোনো খেয়ে লস দিচ্ছে, শুনছেন আপনি? ট্যাক্স দিলে ট্যাক্সের মধ্যে যোগ করে আলটিমেটলি জনগণের কাছে যাচ্ছে। তো আজকে যদি 50% না 200% যদি ট্যাক্স বাড়ায় আমেরিকা, তাহলে 200% বলে যদি $1 হয়, আরো আরো $4-5-10 অতিরিক্ত যোগ হবে, সাফার করবে আমেরিকান সিটিজেন, তারাই রিয়েক্ট করবে, আপনি করা লাগবে না। তো সুতরাং আমাদের এগুলি আমরা জানি না দেখে আমাদের আরো ওই যে কিছু এরা তো তদবির করে, বুঝছেন না? এমপি আছে 300, এর মধ্যে 100, ওরা তদবির করে তারা এগুলো বাঁচানোর জন্য। তাদের $100 রপ্তানি করতেছে, লাভ হচ্ছে $1, $90 আনতে হচ্ছে, কাপড় আনতে হচ্ছে, সুতা আনতে হচ্ছে, বক্রম আনতে হচ্ছে, ইভেনকে সোনামুখী সুইটা পর্যন্ত আনতে হয়, কিন্তু সেটা মাইনাস করতেছে না। সে $100 বেনিফিট নিচ্ছে, 10% বাংলাদেশ ব্যাংক থেকে ইনসেন্টিভ ডলার আয় করছে এই জন্য, বুঝছেন না? যার জন্য রপ্তানি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর রিপোর্ট আর বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট যে আমার $40 বিলিয়ন রপ্তানি করছে, আসার সময় আসছে $20 বিলিয়ন। বাকিগুলি কোথায় গেছে? ওইগুলো ওরা তারা বাইরে টাকাগুলি পাচার হচ্ছে।
সুতরাং এইসব ব্যাপারে ব্যবসায়ীদের কিছু ফন্দিবাজ কিছু ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ী না, কিছু ব্যবসায় ফন্দিবাজ আছে, এরা ফন্দি আটে কোনটা কোয়া কোনটা সামনে নিয়ে আসে। আপনি দেখবেন এই যে মাঝে মাঝে দেখবেন রাস্তার মধ্যে জীবন্ত লোকেরা লাশ বানাইয়া সাদা চায় লোক চায়, সেরকম মানুষও তো আছে। আবার মসজিদের মধ্যে কোরআন উপরে দাঁড়াইয়া ফ্যান চুরি করে, সেরকম মানসিকতার লোক তো আছে দেশে। সুতরাং এখানে ওরা চাচ্ছে আপনার মানে আরেকজনের গরু ঘর পড়া গেছে, একজনের আলু পড়াইতে তো আসে। ওরা সবসময় আপনি দেখেন ব্যবসায়ী কি করে রোজার সময় অন্য দেশে সারা বিশ্বে ব্যবসায়ীদের তারা ইয়ে করে, এই যে তাদের কি যেন ক্রিসমাস ডে এই ডে ওই ডেতে তারা ইয়ে করে ছাড় দেয়। আর আমরা কি করে রোজার সময় পূর্ণ করে ব্যস্ত যাবো, রোজার মাসে দাম বাড়াই দিচ্ছি। আমাদের মানসিকতা এইভাবে তৈরি হয়েছে। সরকার এদের কোন রকমের কোনো ইয়ে করে, সরকার সব লেজুরবৃত্তি করে। আপনি দেখবেন যে কিছু একটা গ্রুপ সব সময় আপনি ময়ূরের সময় দেখেন তার লোকে দেখা করছে। এই কয়দিন আগে হাসিনারে বারবার দরকার, হাসিনার এই কথা বলছে। আবার এখন ইউনুস সাহেব যখন আসে তখন ওই একই মুখ, আপনি ছবিগুলি দেখেন একই মুখ ওখানে যাচ্ছে। ভাই তোমার তো সরকার প্রধানের লোকে যোগাযোগ করার কোনো দরকার নাই, তুমি ব্যাংকের এমডির লোকে দরকার তুমি ওয়ার্কার সাথে যোগাযোগ করবা, তুমি ব্যবসা করবা, লোন নিবা। ওখানে কি এইগুলি বিসিসিআই দেখেন যার একটা ট্রেড লাইসেন্স আছে সে বিসিসিআই এর সদস্য হবে না, ওটা হবে না। ডিম অ্যাসোসিয়েশন গামছা অ্যাসোসিয়েশন করে ওদের বানাবে, মানে সরকার যখন যেটা থাকে তার লেজুর ভিত্তি করার লোকেরা বিসিসিআই প্রেসিডেন্ট বানাচ্ছে কেন? এটা তো হওয়ার কথা না। আমরা যেমন যদি প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য যদি ঠেলাওয়ালা ভোটের গুরুত্ব হয়, তাহলে ট্রেড বোর্ডের যে একটা ট্রেড লাইসেন্স যার আছে, অথবা সরকার একটা বলে দিতে পারে যে আমরা যারা 5,000 টাকা ট্যাক্স দিবে রাষ্ট্রকে সে ভোটার হবে অটোমেটিক্যালি, অথবা 10,000 হোয়াট এভার ইট ইজ, যে বলবে যে সরকারকে ট্যাক্স দেয় ট্যাক্স পেয়াররা এফবিসিসি এর মেম্বার হবে। ওরা করতে দেয় না, তারা বেসিক ডেমোক্রেসি। প্রধানমন্ত্রী বেসিক ডেমোক্রেসি নাই, আর এরা সবগুলো ঋণ খেলাপি। দেখেন এরা বারবার রিট্রিট হচ্ছে, এদের সরকারের এমপি হতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারে ঋণ খেলাপি হইলে, এফবিসিসি এর প্রেসিডেন্ট হতে পারবে কেন? রাষ্ট্রপতির চেয়ে ওই পদের বড়, ওরা ওইভাবে করে রাখছে। আর ওরা সরকারের লেজু ভর্তি, যখন যে গভর্নমেন্ট আসছে তার লেজু ভর্তি করার জন্য বিসিআর প্রেসিডেন্ট হচ্ছে। তারা এরা নেগোসিয়েশন, তোমরা ব্যবসা করবে ওইরকম উপযুক্ত লোক ডেড বডিতে আসবে, তারা অন্য ডেড বডির সাথে নেগোসিয়েট করবে। এখানে তারা কেউ এখানে বিনা পয়সায় দিবে না, দিবে ওইটা হবে। তারপরে আমরা দেখেন, আমরা সিন্ডিকেট দেখেন, সব জায়গায় সিন্ডিকেট, দাম কমে, চিনির দাম হলে কমে না, চালের দাম কমে না, ট্রেড বোর্ডেরা করে। তো ওরা ট্রেড বোর্ড করে যারা রপ্তানিকার গুলো তাদের একটা ইন্টারন্যাশনাল ট্রেড বোর্ডে থাকতে পারে, সিন্ডিকেট থাকতে পারে, তাদের ব্যবসার জন্য তারাই করে নিবে, আপনার বুদ্ধি দেওয়া লাগবে না। তারা পরস্পর কথা বলে নিবে। ভিয়েতনামের ট্রেড বোর্ডের কথা বলে যে আমরা এখন আমেরিকাতে আমরা 2 বছর শার্ট প্যান্ট কিছুই দিব না, আমেরিকা ত্রাইতে শুরু হয়ে যাবে। আমেরিকা তো যে ওদের যে আয়, ওই 2টা শার্টের জন্য অল্প পয়সার জন্য তারা বসে থাকবে না, তখন ওখানে দেখবেন হইছে শুরু হয়ে গেছে। চিন্তা করার কথা আমেরিকার, আমার না। আমি বুঝলাম না আমরা কেন চিন্তা করতেছি। চিন্তা করবো ওরা কি ন্যাংটা থাকবে? ও তো কাপড় পরতে হবে, কাপড় হলে কোনো না কোনো দেশ থেকে আনতে হবে, কোনো দেশ তাহলে ওরা কি বিনা পয়সা লস দিয়ে বিক্রি করবে? লজিক্যালি আপনি যে কোনো ট্রেড বোর্ডের সাথে আমার লোকের যুক্তি দেন, আমি দেখাই দিচ্ছি আঙুল দিয়ে কিভাবে তুমি পার হইতে পারবা। সরকার শুধু তাদেরকে সিঙ্গেল ডিজিটে লোন দেয় যাতে হয়রানিটা বন্ধ করুক, ট্রেড লাইসেন্সটা ঠিক করে, বিদ্যুৎটা দেখ যাতে এত হয়রানি হয়। আমাদের দেশে যে হয়রানিটা, এই হয়রানিটার বন্ধ। আপনি একটা ব্যবসা করতে যাবেন, ট্রেড লাইসেন্স 14 রকমের প্রশ্ন, লোন নিতে 14 রকমের প্রশ্ন, তারপর কিন্তু ঋণ খেলাপি হচ্ছে। আবার সালমান রহমানের মতো লোকেরা ঋণ নিতে দিচ্ছে না, নতুন উদ্যোক্তা আসছে ঋণ পাচ্ছে না কেন ভাই? বাংলাদেশ ব্যাংক মাফ করছে, সুদ মাফ করছে, কতবার মাফ করে? তোমার বাপের টাকা তোমার, এটা তুমি একবার মাফ করতে পারো, বারবার মাফ করতে, বারবার রিশিডিউল হচ্ছে। তো এগুলি কেন হচ্ছে? ওইসব জিনিস বন্ধ করেন। আমার এমনি আমি সেলফ সাবসিডি হবো। আপনারা আমি একটা কথা বলি, দেখেন আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট বসে আছে। আপনারা বলেন তো গ্রামগঞ্জে এমন কোন গ্রামগঞ্জ আছে যেখানে পোস্টাল ডিপার্টমেন্ট নাই? বলেন। পোস্ট অফিসের টাকা, রাষ্ট্রের টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, অথচ আমরা কুরিয়ার সার্ভিসকে দিয়া এই যে আপনার বাসায় একটা বই পাঠাবে, কেউ একটা গুড় পাঠাবে যশোর থেকে আসবে, সেটার কুরিয়ার সার্ভিস আসতেছে, হোম ডেলিভারি হচ্ছে। এটা যদি পোস্টাল ডিপার্টমেন্ট করাতে পারে, কুরিয়ার সার্ভিস বন্ধ করে দিয়া, তাহলে কি হচ্ছে? সরকার সেলফ সাবসিডি হবে, কারোর কাছে ঋণ নিতে হবে না। তারপরে উবারে দেখেন, উবারে গাড়ি আপনি রেজিস্টার করাবেন, এটা উবারের গাড়ি আপনার 6 ঘন্টা, আপনার 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আপনার লাগবে না, 2 ঘন্টা আপনার লাগবে। তাহলে 6 ঘন্টার জন্য রেজিস্টার করবেন ওখানে, তারা টেলিফোন করে নিব, ড্রাইভার আপনার, গাড়ি আপনার, সবকিছু আপনার। মাঝখানে 1,000 টাকা ভাড়া হলে 300 টাকা নিয়ে নিচ্ছে। কারা নিচ্ছে? এটা রাষ্ট্রের কোষাগারে জমা হচ্ছে না। তাই উবারের জন্য ঢাকা, চিটং এরকম একটা দিলে 8টা পদ্মা ব্রিজ হয়ে যায়। আপনাকে আরো একটা কথা বলি আপনাদের ইয়ের জন্য, রেকর্ডে রাখার জন্য, আমাদের দেশের সাক্ষীর জন্য 500 কোটি টাকা বরাদ্দ আছে রাষ্ট্রের প্রতি বছর। তো কোন পুলিশে দেখছেন আপনার একটা মামলা করলেন, আপনার নিজের গরজে, আপনার নিজের গাড়ি দিয়ে রাস্তা খাওয়াইয়া সাক্ষীরা নিয়ে নিচ্ছেন কোর্টে, কিন্তু রাষ্ট্রের বরাদ্দ আছে 500 কোটি টাকা। এগুলি বাতিল করে দেন। আমি এই যে আপনি যদি সিদ্ধটা বন্ধ করেন,
এখানে দেশপ্রেমিক লোক গেলে গল্প করলো তো হবে না ভাই। আমরা এখন একটা স্পেস আমাদের হচ্ছে কি হাসিনা এরকম একটা ইয়ে চালু করে দিয়ে গেছে, হাসিনা থাকলে বাংলা দখল হয়ে যাবো, হাসিনা থাকলে আমাদের এই সর্বস্ব হবে। কই তো হাসিনা সব 1200 টাকা কাঁচা মরিচ খেয়েছি, এখন আমরা 70 টাকা খাচ্ছি। আবার ইনু সাহেবের সম্বন্ধে এরকম একটা ইয়ে তৈরি করা হচ্ছে। তো ইনু সাহেব এত গ্রহণযোগ্যতা আছে, তাহলে ও এখন টাকা সাবাইতে হলো কেন? আমার ইনু সাহেব কি উত্তর দিবেন? হাসিনা সাবাইছে, উনিও সাবাইলেন। গণতন্ত্র এটা বলে ওনা অনির্বাচিত সরকারকে বেশি সময় দেওয়া, তাইলে ওরা ওই যে আমাদের জঙ্গিবাদের উত্থান করবে তাদের একটা প্ল্যান আছে। আমাদের লোকগুলির তো দূরদর্শিতা কম আছে, আমাদের লোকজনের যাদের দূরদর্শিতা আছে তারা ক্ষমতার বাইরে আছে, তারা কন্ট্রিবিউট করতে পারছে না। আপনি দেখেন তারা একটা বার্মা অ্যাক্ট করছে। কেন বার্মা অ্যাক্ট করছে? কারণ আমাদের চিটাগংয়ের মাটির নিচে যে সম্পদ আছে, ইউরেনিয়াম আছে, এখানে ইউরেনিয়াম আছে, অ্যাটমিক বোমা বানাবার যে ইকুইপমেন্ট করেছে ওটা মাটির নিচে, হিরো আছে, এটা তো উত্তোলন করতে দিচ্ছে না। যার জন্য কুকি সেন, শহীদুল আরমা একবার একটা দিয়ে আমাদেরকে ব্যস্ত রাখছে। আপনি দেখেন মুসলিম কান্ট্রিগুলি একটা লোকের আল্লাহ মাটির নিচে অনেকগুলি সম্পদ দিচ্ছে, তারা নিজেরা মারামারি করতেছে, বলতে পারছে না। ওদের মধ্যে ভাই ভাই মারামারি লাগা দিয়ে ওরা কিন্তু নিয়ে নিচ্ছে। তো এখন আমাদের এখানে যেটা আছে, আমরা বাংলাদেশে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমার কাছে যেসব তথ্য আছে এবং আমি এগুলো নিয়ে স্টাডি করতেছি, যে মাটির নিচে যেটা আছে বাংলাদেশে যে একটা দরিদ্র দেশ বা ওয়ার্ল্ড মানচিত্র থেকে বুঝতে যাবে। কাতারের চেয়ে আমাদের আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে, আমাদের ইনকাম অনেক বেশি হয়ে যাবে মাথা পিছু, কিন্তু সেটা উত্তোলন করতে দিচ্ছে না। এখন ভাটির দেশ কি করছে? আমাদের এখানে তেল আছে, ভাটি ওরা 5 দিয়ে টাইনে নিয়ে যাচ্ছে, ফেনী নদীর পানি যেভাবে নিয়ে গেছে। সরি, আমাদের গভর্নমেন্ট যখন যারা থাকে তাদেরকে অফার দেয়। এই যে কুরিয়ার সার্ভিসেরা কি করে জানেন? কুরিয়ার সার্ভিসে 1% জেনারেট টেলেছে যে কুরিয়ার সার্ভিস করতেছে। আমরা তেলের দাম যদি বেড়ে যায় ওইটাই বেড়ে যায়। তো কুরিয়ার সার্ভিসে যে ডেট করছে, আমরা একটা বই পাঠালেন আপনার কারোর কাছে, আপনার কোনো বন্ধু একটা আপনাকে ফুলের ইয়ে পাঠালো, বুকে পাঠালো, কিন্তু এটা যে টাকাটা যে কত এটা কে নির্ধারণ করতেছে? সরকারের কাছে কোনো এটা নির্ধারিত তাদের কোনো একটা লিস্ট আছে যে এত পাউন্ডে এত কেজিতে এত টাকা দিতে হবে? তারা যা করে তাই দিচ্ছে। এই কুরিয়ার সার্ভিসের মধ্যে ডলার চলে যাচ্ছে। এই যে বেগমবাড়ি হচ্ছে টাকাটা কিভাবে পাচার হচ্ছে কুরিয়ার সার্ভিসের মধ্যে, তাদের কোনো স্ক্যানিং মেশিন নাই। আপনি বিমানে গেলে স্ক্যানিং করলে আপনার কাছে কি আছে সুটকেস এটা জানা যাচ্ছে, কোনো স্ক্যানিং মেশিন নাই। টোটালি গভর্নমেন্টের ইমিডিয়েটলি কুরিয়ার সার্ভিস বন্ধ করে পোস্টাল ডিপার্টমেন্টকে, তাহলে কর্মসংস্থান বেশি হবে। এটার লগে বিআরটিএ বিমানের লগে লিক করে দিবে, যেটা বিমানে যাওয়ার দরকার বিমানে যাবে, যেটা বিআরটির গাড়ি যেতে সেটা যাবে, যেটা রেলে ব্যবহার করতে হবে রেল যাবে। এটার লগে একটা যদি সমন্বয় করে দেওয়া হয়, তারা এখানে মুভমেন্ট রেজিস্টার থাকবে। মুভমেন্ট রেজিস্টার থাকবে কি, এই মাল যেহেতু বিমানের মাল চুরি হইতে পারবে না, কারণ মুভমেন্ট রেজিস্টার যদি থাকে যে 5টা ব্যাগ বিমান চিটাগংকে দিছে, চিটাগংয়ের কে রিসিভ করছে, সেই জনগণের না পৌঁছালে ও দায়িত্ব তার গাড়ি আসবে। যদি এটা এরকম নলেজ থাকার লোক, যোগ্য লোকেরা যদি বসায়, আমাদের কোনো সমস্যা যেন সোনার ভালো হয়ে যেতে পারে। আমাদের চুরি কি করতেছে, কুরিয়ার সার্ভিসে কি করতেছে জানেন? অস্ত্র আসতেছে, এখানে ডলার চলে যাচ্ছে। আবার কি হচ্ছে, ডলারে মনে করেন তারা একটা ডলার পাঠালো কেউ সুরাইয়া মাল, এই ডলারটা সে অবৈধভাবে ইনকাম করছে। এরা জানে, কুরিয়ার সার্ভিসের মালিকেরা জানে কোন ড্রাইভার কেস, তারা প্যাকেটটা খুলে নিয়ে যায়। ওই যে যারা পাচার করছে সে মামলাও করতে যায় না। মামলা করে সোর্স অফ ইনকাম কোথায় তা দেখতে হবে। একটা ওসির বাড়িতে যদি 2 কোটি টাকা পাওয়া যায়, সে মামলা করতে পারবে না। তার আগে থেকে কোথায় টাকা কোথায় পেলাম? তো এখন ওই কুরিয়ার যে টাকাটা পাঠাচ্ছে, ডলারটা পাঠাচ্ছে, সেটা এরা মেরে দিচ্ছে। এরা অনেকে বাসের কন্ট্রাক্টর ছিল, আমার জানা মতো, আমার অনেকে জানাশোনার লোক হয়েছে। এরা এখন আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। কিভাবে? আলাউদ্দিনের জাদু সেরাক পাইছে। তো এখন আমাদের গোড়ায় গলদ, আপনার মাথায় ব্যথা পায় বলব লাগালে তো সারবে না। হ্যাঁ, আর ইনু সাহেবের আমাদের গ্রহণযোগ্য লোক সব ঠিক আছে, গ্রহণযোগ্যতা তো আইএমএফ তো বিনা সুদে টাকা দিল না, তাহলে টাকা সাবাইতে হলো তো। ইনু সাহেব দক্ষ, জনগণের গ্রহণযোগ্য, এই মোমেন্টে আমাদের জন্য এটা আছে, সব স্বীকার করি। তারপরে ওনার একটা সীমাবদ্ধতা আছে, উনি ভালো ছাত্র, ভালো অ্যাডমিনিস্ট্রেটর না। এখন বাসে চলতেছেন না, ট্রাফিক সিগন্যাল ঠিক হচ্ছে না কেন? তাহলে প্রশাসনে এত ঝামেলা কেন? আপনি যদি এই 8 মাসের অ্যাচিভমেন্ট দেখান তো আপনি আমার বলেন তো কোনটা অ্যাচিভমেন্ট আছে? শুধু বাইরে না, ইন্ডিয়ার ষড়যন্ত্রগুলো যেহেতু তার একটা গ্রহণযোগ্য আছে, সাহস করে নেই ইন্ডিয়া। এছাড়া আর কোন অ্যাচিভমেন্ট আপনি দেখান তো কোনটা কাজ করতেছে? কেন এখনো রেপ হবে? এই কালকেও দেখলাম একজনকে বাড়িতে যে মাইরা সব নিয়ে গেছে বাড়ি বলে, কেউ এখন রাত্রে মুভ করতে সাহস পাচ্ছে না। এটা একটা সেক্টর বললাম। আর আপনি ভোট করবেন কিভাবে ভোট করবেন? আপনি তো ফার্স্ট প্রায়োরিটিতে ইলেকশন কমিশন দেন নাই, আপনি অন্যটার মধ্যে গেছেন যেটার মধ্যে আপনার কোনো ম্যান্ডেট নাই। আপনার প্রথম ম্যান্ডেট হলো জনগণ ভোটাধিকার প্রয়োগ করা, রাতের ভোট দিনে। আর রাতের ভোট দিনে যারা করছে তারা কি কাস্টডিতে নেই বাইরে কেন? হাসিনা দোষ করছে, হাসিনা যার সহযোগিতা করছে, রাশেদ খান মেনন, হাসান রকিনু জেলখানায়, কাদের বাইরে কেন? সে সহযোগিতা করছে না? ওর যদি 100% অপরাধ করে থাকে, জাতীয় ওয়ার্ডে 80% অপরাধ করছে, কারণ তারে সহজে দীর্ঘায়িত করতে এই হাসিনারও বিপদে ফেলাইছে এরা সহযোগিতা করে।
তাইলে এরা তো কাস্টডিতে যাওয়ার কথা। আবার দেখেন আপনি, আমি এটা আরেকটা মিডিয়ায় বলছি, দেখা যাচ্ছে রিমান্ড চলা অবস্থায় কারো হিয়ারিং হবে না, বেল পিটিশন হিয়ারিং হবে না, কি দিবে জবাব জুডিশিয়ারি? তাহলে সাবির হোসেন চৌধুরী 7 দিনের রিমান্ড থাকা অবস্থায় বেল পেলো কি করে? আনোয়ার হোসেন কিভাবে পেলো, বেল পেলো? ওনারা যে বলতেছেন, আপনারা বলছেন উনি গ্রহণযোগ্য লোক, উনি উত্তর দেখতো, আমি মিডিয়ার মধ্যে দায়িত্ব নিয়ে বলছি উত্তর দেখতে সেটা যেখানে আইনে বলা আছে। আপনারা দেখেন, যে কোনো ব্যারিস্টার জিজ্ঞাসা করেন, আমার 2 মেয়েও ব্যারিস্টার, আমি 2 ব্যারিস্টারের বাপ, আমি এখন দায়িত্ব নিয়ে বলতেছি রিমান্ড চলাকালীন কারো বেল পিটিশন হিয়ারিং আসা যাবে না। তাহলে ও বেল পেলো কি করে? তা আপনি কি চাচ্ছেন কিনা আপনি ইলেকশন দিবেন, ইলেকশন তারা, আমি এটাও দায়িত্ব নিয়ে বলতেছি, রেকর্ডে রাখেন আপনারা, ওনারা যে টাইম বলছে টাইম ইলেকশন করবে না, ওনারা এসে করবে না। একটা কিছু পিনাকা, এই যে আপনি দেখবেন একটা সুতান আছে, একটা উসিলা দিয়ে এমন একটা ঘটনা ঘটবে যে আমাদের করার ইচ্ছে ছিল, এখন আমরা করতে পারলাম। তো অনির্বাচিত বলে ওই যে এখানে ইয়ে বানাবে, তা সিরিয়া বানাবে, এটাকে সিরিয়া বানাবে, কারণ সিটং এর কিছু অংশ নিয়ে, বার্মার কিছু অংশ নিয়ে তারা বার্মা এক করছে আমেরিকা। বার্মা একটাও এরা খেলার জন্য তো করে নাই, বার্মা একটা কেন করলো? ওটা আমেরিকান অ্যাক্ট হবে, বার্মা অ্যাক্ট হলো কেন? ওই যে পার্বত্য চট্টগ্রাম, যেটা মাটির নিচে যেসব রিসোর্স আছে এগুলো নিয়ে একটা করে ওরা লুটে নিবে, ওটা আরেকটা বাংলাদেশের একটা অংশ নিয়ে তারা একটা রাষ্ট্র করবা চাচ্ছে। কিন্তু আমাদের রাজনীতিবিদেরা শেয়ার নিয়ে যুদ্ধ করতে আছে, ওইটা নিয়ে তাদের মাথায় নেই। তো এইটা করতে গেলে তখন ওদের একটা প্ল্যান থাকে, দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে। প্ল্যানটা কি? সেটা অনির্বাচিত গভর্নমেন্ট হলে যত পপুলারে হোক, হ্যাঁ, একটা লোক পরিপূর্ণ হতে পারে না সব ব্যাপারে। একটা ভালো ছাত্র কিন্তু ভালো অ্যাডমিশন, দেখেন ওখানে শূন্য পাইছে, সে প্রশাসনের শূন্য পাইছে। এখন তো দেখেন আপনি কোনো জায়গায় কি সমস্যাটা কি, আমরা কেনাকাটা বন্ধ করছি, এই জন্য আমাদের রেভিডেন্সটুকু একটা মোটামুটি একটা জায়গা আসছে। কি কারণ? এখন আপনি খরচ না করে উপাস থেকে রোজা থাকেন, আপনার বাসা দেখবেন কিছু টাকা সারপ্লাস হয়ে গেছে। এটা কি আপনি জেনারেলাইজ করবেন যে তাহলে আমি সব না খাই আরো টাকা সঞ্চয় করি? এটা কি সঞ্চয় বলবেন আপনি? অনেক কিছু আমাদের আসতেছে না, যার জন্য হচ্ছে। আর একটা সুবিধা হচ্ছে, এই গভর্নমেন্ট একটা অ্যাচিভমেন্ট হলো, গভর্নমেন্ট চুরি করতেছে না, সিন্ডিকেট তৈরি করে না, যার জন্য এটাও একটা আমাদের জন্য একটা ইয়ে হয়েছে। কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে ওনাদেরকে ইলেকশনের জন্য দেওয়া আছে, ওনারা ওই ইয়েতে আমরা সংস্কার এসব না যায়, সংস্কার করলেন। কালকে মনে করেন আমি ইলেকশনে আসলাম, আমি সরকার গঠন করলাম, আমি এগুলো মানলাম না, সার্ভিসের দাম আছে, এই পরিশ্রমটা নষ্ট, বৃথা পরিশ্রম। এই কমিশন যারা করছে, কমিশনকে এফিলেট ডিভিশনের সুযোগ সুবিধা বেতন দেওয়া হচ্ছে রাষ্ট্রের কোষাগার থেকে, জনগণের ট্যাক্সের টাকা। ওরা টাইম বাড়াচ্ছে, কারণ মজা তো এখানে থাকলে, বেশি দিন থাকলে বেতন পাচ্ছে, গাড়ি পাচ্ছে। সুপ্রিম কোর্টের এফিলেট ডিভিশনের পদমর্যাদা বেতন ওরা পাচ্ছে কমিশনে এত মাল কেন টাইম বাড়াইতে হবে বারবার? কমিশনে কি কাজ করছে? কমিশনের কাম তো আপনার ব্যান্ডেড দেয় নাই। আপনার তখনকার প্রেক্ষাপট একটা ছিল, হাসিনা কাউকে কথা বলতে দিচ্ছে না, আপনাকে সমর্থন করছে। এখন রেফারেন্ডাম দেন তো দেখি আপনার কয়জন সমর্থন করে। তো সে তো এইসব কথা বলে অনেকগুলি, আমরা একটু অতগুলি কথা আমরা গভীরে না যাই বলি। ওনারও তো দরকার না, ওনার সুনাম নিয়ে ওনাকে শেষ ভালো যার সব ভালো তার, ওনার সুনাম নিয়ে উনি ইলেকশনটা দিয়ে চলে যান। তাহলে আপনি বিশ্বে ওই যে পরিকল্পনা তাদের আছে, বার্মা যেসব কারণে করছে, যেসব কারণে আমাদের চিটাগংকে আলাদা করে দিবার চাচ্ছে, যে কারণে রোহিঙ্গা রয়েছে। এই যে রোহিঙ্গা, আমার এখানে জাতিসংঘ আছে, কালকে দেখেন লেবাননে দেখলাম, কালকে আপনারা দেখছেন কিনা আমার কাছে এই ছবি, আমি দরকার আপনাদের পাঠাবো, কুকুরে লাশ খাচ্ছে মানুষের। তো সেখানে জাতিসংঘ কি করতেছে? যেখানে ওয়ার্ল্ড বডি, যে বিভিন্ন অর্গানাইজেশন গুলো কি করতেছে, তারা আপনার বল নিজ বল, জল জল গঙ্গা জল, আপনাকে নিজেকে প্রস্তুতি দেবে, কেউ আপনাকে সাহায্য করবে না। এই যে জাতিসংঘ আসছে, যাতে উজিরে খামাকায়, এটা গুড ফর নাথিং। কি করতেছে? এত যে খুনাখুনি হচ্ছে, এত যে লোক মারতেছে, এত শিশু হত্যা হচ্ছে, কি করতেছে জাতিসংঘ? এখন বিমিস্টেক বলছেন আপনারা, এগুলো হলো মোড়লেরা করে, তাদের যখন উদ্দেশ্য। স্যার কইছিল না, স্যারকে কি অবদান রাখতে পারছে, জাতিসংঘে কি অবদান রাখছে বলেন তো, উল্লেখ করার মতো? আপনারা জানেন, আপনারা তো সব জ্ঞানী গুণী মানুষ। জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘন হওয়ার জন্য কি কি অবদান রাখতে পারছে? তো সুতরাং এসব কথা, আমাদের যে রোহিঙ্গা আছে, রোহিঙ্গাগুলি 12 লক্ষ আসছে, এখন 18 লক্ষ হয়ে গেছে। কারণ এটা তো বিনোদনের কোনো জায়গা নেই, ওরা তো বাচ্চা প্রদান করতেছে। তো এগুলি আরো সমস্যা হচ্ছে, তো ভবিষ্যতে আরো সমস্যা হবে। এইদেরকে যেহেতু অভাবী লোকদেরকে বিভিন্নভাবে কাজে লাগাবে, যে কোনো এখানে এই সিরিয়ার মতো ঘটনা করবে। আমরা কিন্তু ওইটা কিন্তু অ্যাড্রেস করতেছি না, আমাদের রাজনীতিবিদরা ওটা ওই দিকে যাচ্ছেই না। আরে ভাই, আপনার রাষ্ট্র থাকলে তো আপনি রাজনীতি করবেন, আপনার রাষ্ট্র থাকলেই তো আপনার চিফ অ্যাডভাইজার হবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন। তো আমাদের রাষ্ট্র যদি না থাকে, তো 16 আনাই তো মিশা। তো রাষ্ট্রে ফোকলা করে বলছে, রাষ্ট্রকে দুর্বল করে বলছে, সেই ব্যাপারে কোনো কথা নাই।
ইন্ডিয়া বিভিন্ন রকমের লোকজন এখানে ঢুকাই দিচ্ছে আমাদের এখানে সাবাটাস করার জন্য। তো সেটার জন্য আমি কিছু, আমরা এখন পর্যন্ত ইউনুস গভর্নমেন্টের যে আমি উনাকে শ্রদ্ধা করি, উনি আমাকে ভালো জানে, আমি ভালো জানি, আমি আবারও রিপিট করতেছি। তারপরে আমি বলতেছি বিনয় সাথে ওনার কাছে অ্যাপিল করতেছি, আপনি যে এসএসএফ এর অস্ত্রগুলি উদ্ধার করতে পারছেন, থানা লুট করছে উদ্ধার করতে পারছেন, তাহলে কি অ্যাচিভমেন্ট? তাহলে আপনি বলতেছেন ওনারা বিদেশে বহির্বিশ্বে তার গ্রহণযোগ্যতা আছে, তো উনি কি আইএমএফ তে বিনা সুদে টাকা আনতে পারছেন? এইবারেও টাকা চাপাইছে, আরো 7,000 কোটি টাকা চাপাচ্ছে ব্যাংকে লোন দেওয়ার জন্য। তাহলে অ্যাচিভমেন্ট আপনি বলেন, আমি আপনার লোকে আমি সমৃদ্ধ হইতেছে আমার সীমিত জ্ঞান, আপনারা গুণী জ্ঞানী লোকরা আছেন, বলেন তো অ্যাচিভমেন্ট বলেন তো কোন কোন জিনিসটা অ্যাচিভমেন্ট আছে। আমি আমি আপনাদের লোকে ডিবেট করতেছি। তো সুতরাং এসব কথা না বলে ওরা চাচ্ছে, যারা ওইটার পিছনে যাদের অন্য উদ্দেশ্য আছে, এটাকে শ্রীলঙ্কা আলাদা করার জন্য বার্মাক যারা করছে, তারা চাচ্ছে একটা অনির্বাচিত সরকার থাকুক। নির্বাচিত সরকারের এত কিছু তাদের থাকলে তখন ওই জিনিসটা তারা সুবিধা করতে পারবে না। সুতরাং দ্রুত ইলেকশন দিয়ে দেওয়া উচিত। জনগণ ঠিক করুক, জনগণ রাষ্ট্রের মালিক। কোনো সুতা নাতা দিয়ে কোনো অজুহাতের কথা না করে এই অজুহাতে আপনারা জনগণ আমি বলবো আপনারা এসব সাপোর্ট করবেন। আপনার ভোটে নির্বাচিত আপনার ভোট, আমরা বহুদিন থেকে ভোট থেকে নির্বাচন দিয়ে দূরে ছিলেন। হ্যাঁ, even দেখেন যারা জনগণের ভোট থেকে বাইরে রাখছে, যারা দিনের ভোট রাখতে করছে, একটা লোকের কাস্টডিতে নেয় না, কেন নেয় নাই? এরে ওরে নিচ্ছে, তাহলে কাজ যারা ভোটের আপনার ভোটাধিকার বঞ্চিত করছে আপনাকে, যারা রাষ্ট্রের টাকা খাইছে বসে বসে, আসলে আপনি ইভিএম করছে, ইভিএম যারা কিনছে, ইভিএম একটা কম্পিউটার, একটা আপনার স্মার্ট টেলিভিশনের থেকে তো বেশি দাম হওয়ার কথা না, একটা ছোট্ট কম্পিউটার এটা ইভিএম 4,500 কোটি টাকা একটা কাজ করে না। আচ্ছা, আবার দেখেন আপনি ইলেকশন কমিশনের জন্য অনেকগুলি ইলেকশন করতে গেলে অনেকগুলি বরাদ্দ লাগে, অনেকগুলি ইকুইপমেন্ট লাগে, অনেক কিছু ইকুইপমেন্ট লাগে, ভোট বাক্স হতে শুরু করে কম্পিউটার তো অনেক কিছু আছে। ইউএনডিপি আমাদেরকে বেশ অনেক টাকার জিনিস, এটা সিভিল ইলেকশন কমিশনের 500 করে এটা দিছে, ওনারা পাঠাইছে, এনবিআর এটা ছাড় দিচ্ছে না ট্যাক্সের জন্য। ইউএনডিপি বলতেছে ভাই কোন পাগলের দেশে এসে বললাম, সাহায্য করতে আসে আমার কাছে ট্যাক্স আছে, সমন্বয় নাই। পরে যখন আমরা কথা বললাম যে ভাই এটা ওরা তো রাষ্ট্রের টাকা খরচ করতেছে না, ইউএনডিপি দান করছে, সেটার জন্য রাজস্ব ধরে বসে আছে, ট্যাক্স আছে। তাহলে আপনি এটা বুঝতেছেন যে ইলেকশন হবে। আচ্ছা, ইলেকশন আপনি ডাকাত, আমি এমনি বলতেছি আপনাকে, আমি কারোর মধ্যে বিদ্বেষী না, আমি কোনো পার্টিও করি না, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি সুশীল সমাজের একজন লোক। আপনারা মনে করেন আমার জ্ঞানও বা সীমিত, যারা একটা ট্রাফিক ঠিক করতে পারে না, একটা ঢাকা শহরে একটা ট্রাফিক ঠিক হচ্ছে না, তারা 300 আসনের কয় হাজার ভোটার বাক্স কে রক্ষা করবে? কে? ইলেকশন কমিশন করবে? আসেন আপনি ইলেকশন কমিশন যারা দিনের ভোট রাতে করছে, এই লোকগুলি তো এখানে আছে, এদেরই তো আপনি ইলেকশন করবেন নাকি? নতুন লোক নিতে পারছেন? এই দূষিত লোককে তো রয়েছে এখানে, যারা নীতি নৈতিক। পাকিস্তানে দেখেন একজন কমিশনার যাইয়া বলছে থানাতে যাইয়া যে আমি জনগণের ট্যাক্সের টাকা আমার বেতন হয়, আমি জনগণকে সঠিক ইয়ে দিতে পারি নাই, আমাকে সিল মারতে হয়েছে, আমাকে অ্যারেস্ট করা হোক। আমি ওখানে বললে আমার জীবনের হুমকি রয়েছে। আপনারা দেখছেন 2-3 জন কমিশনার যে থানাতে যাইয়া সারেন্ডার করছে যে আমি জনগণের দায়িত্ব পালন করতে পারি না, জনগণের ট্যাক্সে আমার পয়সা হয়, আমার বাসা হয়, আমার এসি চলে, আমার ভ্যান চলে। আমরা কি একটা লোক পাইছি যে এই হাসিনা যে এগুলো দিনের ভোট আটতে করছে, একটা ইলেকশন কমিশনের কোন একটা সদস্য পদত্যাগ করছে? তা এদের যে আপনি কি ইলেকশন করবেন? ভোটের বাক্সটা কে রক্ষা করবে? আমি লজিক্যালি আসছি, আমি কোনো তথ্য দরকার নাই, আমি এটা আপনাদের কাছে বুঝতে পারছি, আপনারা আমাকে বুঝাইতে পারেন কিনা দেখেন তো, যে সারা 65,000 গ্রামে ভোটের বাক্স কে ভোট করবে? এই যে এরা ছেলেপেলেরা এরা যাই এগুলো ভোটের বাক্স নিয়ে যাবে, তো ইলেকশন কে করবে? সিভিল ইলেকশন কমিশনার একটা ভালো লোকেরা নির্বাচন করছে, তো সে কি ভোটের বাক্স ভাড়া দিতে পারবে? তাতে পুলিশ লাগবে, তো পুলিশের মাঝে মাঝে আর্মি সাহায্য চায় পুলিশ নিরাপত্তার জন্য। পুলিশের যেখানে পুলিশের আইজিরে পুলিশ হেলিকপ্টারে করে নিয়ে আর্মি তারে প্রোটেকশন দেয়, সে তো আমাদের প্রোটেকশন দেওয়ার কথা ছিল। তো আপনি কিছু লোক আছে গভীরে না যায় তাত্ত্বিক কথা বলতেছে এটা হবে, আর এনাদের এটা ক্ষমতার মজা পেয়ে গেছে, ওনারা কিন্তু ইলেকশন করবে না। ওনারা করলে আমার কথা মিথ্যা হলে আমি খুশি হব। এখন এইগুলো হচ্ছে ধন্যবাদ জনাব পাটোয়ারী। আমি আমার আরো দু একটি বিষয় রয়েছে, বলেন। আরো দু একটি বিষয় রয়েছে আমার একটু জানতে হবে, সেই জন্য আমি এই জায়গায় আপনাকে থামিয়ে আবার আমি আসছি কিছুক্ষণের মাঝে। সেটা হচ্ছে প্রফেসর ডক্টর ফরহাদ, আপনার কাছে জানতে চাচ্ছি, এবং আপনার কাছে এই প্রশ্নটি অবশ্যই আমি তিনজনের কাছে রাখছি, খুব ছোট করে আপনারা তিনজনে যদি বিনয়ের সাথে আমি জানাচ্ছি উত্তরটি যদি দেন। সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি প্রায় 1 দশক পরে হতে যাচ্ছে, এর আগে হয়েছিল 1 দশক আগে হয়েছিল,
তো সেই সংলাপটি সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সংলাপ থেকে আসলে বাংলাদেশের পাকিস্তানের কাছ থেকে পাওয়ার মতো কি রয়েছে বিষয়টি যদি বলেন। একই সাথে যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি বৈঠক হয়েছে, বিমস্টেক সম্মেলনে সাইট বৈঠক হয়েছে। তো একদিকে ভারতের সাথে মাত্র বৈঠক হয়েছে, এদিকে পাকিস্তানের সাথে রাজনৈতিক সংলাপ। একদিকে বিশেষজ্ঞ মহল বলছে বা বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে, বলছেন যে ভারতের সাথে বরফ কি গলতে শুরু করেছে কিনা যে সম্পর্কের সেটি। আরেকদিকে পাকিস্তানের সাথে নতুন করে রাজনৈতিক সংলাপ, কোনোভাবে কি সাংঘর্ষিক বা কোনোভাবে কোন জায়গা থেকে কতটুকু আশার আলো আর কতটুকু হতাশা হওয়ার জায়গা রয়েছে পাকিস্তান এবং ভারত দুটো ইস্যু থেকেই। আমি প্রফেসর ডক্টর ফরহাদ আপনার কাছে প্রথমে আসছি এবং আমি তারপরে আমি প্রফেসর ফাহাদ ওনার কাছে। ধন্যবাদ জাফর ভাই, আপনি প্রশ্নটা অনেক ছড়িয়ে করেছেন, এটা ব্যক্তি প্রচুর। তা আমি শুধু ছোট্ট করে এটাকে সংক্ষেপে নিয়ে আসছি, কারণ এটা আলোচনা করলে অনেক দূর যাবে, এত সময় নাই, অনেক বন্ধুরা ছাড়িয়ে যাচ্ছে কালকে। আমার আবার আমার পেশায় আমাকে যোগদান করতে হবে ইন টাইম। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি যে দেখুন, ভারতবর্ষের 3টে রাষ্ট্র, যদি আমরা ভারতবর্ষ বলি, যেটাকে বলে ইন্ডো পাক সাব কন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এন্ড বাংলাদেশ। আমরা কিন্তু সর্বান্তকরণেই চাই যে এই 3টি রাষ্ট্রের সঙ্গে পরস্পরের, এই 3টি রাষ্ট্রের মধ্যে ভালো সম্পর্ক থাকুক, এবং আমরা কিন্তু এটাও চাই চায়নার সঙ্গেও ভালো সম্পর্ক থাকুক, মিয়ানমারের সাথেও ভালো সম্পর্ক থাকুক, এগুলো কিন্তু আমরা চাই। কিন্তু এই যে রাজনীতির যে অলিগলি, জনগণ কিন্তু এই বিভাজনের জন্য দায়ী না, রাজনীতিবিদরা দায়ী, দায়ী তারাই। এখন প্রশ্ন হলো কি, যে ভারতের সঙ্গে তো আমাদের অনেক কিছুই, we have got the longest border with India, প্রায় 4000 কিলোমিটারের বর্ডার, 3700-3800 কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে লংগেস্ট বর্ডারের একটা হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত। তো সেই জায়গায় ভারতও যদি মুখ ফিরিয়ে রাখে, বাংলাদেশও যদি মুখ ফিরিয়ে রাখে, এটা ডিপ্লোমেসি না। বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সাউন্ড ডিপ্লোমেসি থাকতে হবে, এই কূটনৈতিক তৎপরতায় থাকতে হবে বাণিজ্য, কূটনৈতিক তৎপরতায় থাকতে হবে আপনার অর্থনৈতিক উন্নয়ন, এই কূটনৈতিক তৎপরতায় থাকতে হবে ট্র্যাঙ্কুয়েল বর্ডার, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্ডারটা আনরেস্ট, এটা থাকার কথা না। এটার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা থাকতে হবে 54টা আমাদের কমন নদী আছে, তাই না? এই নদীগুলোর যে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপলস অফ দ্য ইন্টারন্যাশনাল রিভার কমিশন, সে অনুযায়ী আমাদের হিস্সাটা ভারতকে দিতে হবে। আমাদের শিক্ষাক্ষেত্রে যে ছাত্ররা যায় ভারতে পড়তে, সেই জায়গায় আমাদের মেডিকেলের চিকিৎসার জন্য যায় লোকজন, ভিসাটা ফ্লেক্সিবল করতে হবে। এখন তো বলতে গেলে বন্ধই একেবারে। তো এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে, এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে। এটা এখন প্রশ্নটা হলো এই, আপনি যদি ভাই এখন আপনার বাসার দরজা আমি বন্ধ করে রাখেন, কিন্তু আমার তখন গৃহে ঢুকতে হবে, এটা আপনার বাড়িতেই হোক, পাটিরি ভাইয়ের বাড়িতেই হোক, বা আমার ফাহাদ ভাইয়ের বাড়িতেই হোক, আমার কোথাও না কোথাও তো আমার ঢুকতে হবে। তাইলে দরজা কিন্তু আপনার দরজা বন্ধ রাখলে এই নয় যে আমি অন্যত্র দরজা খুঁজবো না। এই যে দেখেন, ডক্টর ইউনূস কিন্তু একটা আগেই চেয়েছিলেন এখানে যে উনি ভারতে যাবেন, উনি তো কম বুঝেন না, উনিও ভালো বুঝেন রাজনীতি। কে বলেছেন উনি রাজনীতি করেননি? কেউ রাজনীতি না করে রাজনীতি ভালো বুঝেন, আবার কেউ সারা জীবন রাজনীতি করে রাজনীতি বুঝেন না। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি অনেক দেখেছি, অনেক ব্যক্তি সারা জীবন পলিটিক্স করেছেন কিন্তু পলিটিক্সের যে মার পেয়েছে এটা বুঝেন না। আবার অনেক লোক প্র্যাকটিক্যালি পলিটিক্স করেন না কিন্তু অনেক ভালো বুঝেন। এই যে দেখেন, উনি কিন্তু আগেই বলছেন যে আমি দিল্লিতে যাব, কিন্তু ইন্ডিয়া তখন দরজাটা বন্ধ রেখেছে, এবং এক ধরনের উন্নাসিকতা ভারতের মধ্যে দেখছি আমি, যা ইউনূস আনইলেক্টেড, তার সাথে আবার কি বসবেন ইত্যাদি ইত্যাদি। তা নয়, উনি তো আনইলেক্টেড হোক বা যে কোনো হোক, উনি তো রাষ্ট্রপ্রধান, উনি তো চিফ অ্যাডভাইজার অফ দ্য প্রেজেন্ট রেজিম অর গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এই জায়গাটা ভারত অ্যাড্রেস করলো না, না করে কি করলো, রাজি হলো না। তা ডক্টর ইউনূসের খেলা তো ভিন্ন, উনি আরেকটা তাস পিটিয়ে দিয়ে উনি
চায়নাতে গেছে, ওনার কনসেপ্ট খুব ক্লিয়ার ছিল যে চায়নাতে গিয়ে যদি আল্লাহ আল্লাহ করে আমি যদি সফরটা মোটামুটি সাকসেসফুল করে ফেলি, তাইলে ভারত আমার সঙ্গে বসবে। ভারতের যে আমার সঙ্গে গুসা করছে, গুসা বা অবস্টিনেসি দেখাচ্ছে, যেটাকে বলে গোয়ার্তপি, সেই জায়গা থেকে চলে আসবে। আমার তো মনে হয় অনেকটা তাই। এখন নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস বসে কি করেছেন এটা আমরা জানি। 2-4টা বিষয় আলোচনা করেছেন। উভয় দেশই বলেছে যে নরেন্দ্র মোদী ওই তুলসী গার্ডের কথাই বলেছেন যে আমার দেশে মাইনরিটিরা খুব বিপদে আছে, অমুক আছে, এটা বলেছেন। এখন বিপদে আছে আমি দেখি না আর কি। এখন উনি কোত্থেকে দেখে আমি ঠিক জানি না। তো উনিও মানে বলেছে, ডক্টর ইউনূস তার মতো করে উত্তর দিয়েছে। উনি বলেছেন যে বর্ডার এরকম ভাবে যদি পাখির মতো গুলি করে মারে, যে everyday frequent killing is going on along the border line by the reckless firing from BSF, not from BJP. তাইলে এই যদি লোক মারে, এটা আপনি দেখবেন আমাদের পানির হিস্সাটা, আমাদের গাঞ্জেস ওয়াটার, আমাদের তিস্তা ওয়াটার, এগুলো বসেন ঠিক করি। এগুলো না করলে আপনি মুখে কথা বললে তো হবে না। তো উনিও বলেছেন। যাই হোক, আমি বলবো মিটিংটা উইন উইন সিচুয়েশন। সাংবাদিকরা যাই বলুক, আমি সেটা মনে করি না। যেহেতু নরেন্দ্র মোদী বলেছে আপনার দেশ থেকে রেটরিক আসে, যেগুলো রেপারকেশন তৈরি করে, আমি তো বলবো ভারত থেকে কি কম রেটরিক আসে? ভারত থেকে তো রেটরিক বললে ভুল হবে, প্রভোকেশন, continuously provocation from several barriers are coming from India across the border. তো এইভাবে যদি প্রতিদিন কিছু অত নিম্নমানের কতগুলো চ্যানেল আছে, এবং সেই চ্যানেল যারা চালায় তাদের নামও আমি উচ্চারণ করতে আমার খারাপ লাগে। এগুলোকে সাংবাদিকতা বলে না, এটাকে বলে প্রভোকেটিভ অ্যাটিটিউড। এইগুলো করে, এইগুলো সম্পর্কেও ডক্টর ইউনূস বলেছেন। তো আমার কথা হলো এই যে এখন নর্থ ইস্ট সম্পর্কে আপনি বোধহয় আমার এই প্রশ্নটা করেছেন, প্রথম বসেই বলছিলেন যে কথা বলবো। আর নর্থ ইস্ট সম্পর্কে আমার বাড়ি একেবারে, আমার বাড়ি থেকে ডাক দিলে না একদম আগরতলা আওয়াজ। আমার বাড়ি হলো কসবা বর্ডার। আমার বাড়ি থেকে রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, লাস্ট এক্সিকিউটিভ কিং অফ মানিকা ডাইনেস্টি অফ ত্রিপুরা, মাত্র 12 কিলোমিটার। এই যে ত্রিপুরার যে রাজা, টিটিউলার হেড প্রদ্যুৎ বিক্রম দেব বর্মা, তার দাদা হলো বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, লাস্ট এক্সিকিউটিভ কিং। তার বাপের নাম হলো কিরিটি কিশোর মাণিক্য বাহাদুর। তো এই যে রাজাজি প্রদ্যুৎ আমার চেয়ে অনেক ছোট। প্রদ্যুতের জন্ম হলো 1977 সালে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তখন প্রদ্যুৎ পৃথিবীতে তশরিফ নিয়েছে। তার মা বিভু কুমারী দেবীর গর্ভ থেকে পৃথিবীতে তশরিফ নিয়েছেন। তিনি কি বললেন, চিটাগাংটা আমাদের হইলে ভালো ছিল, চিটাগাংটা তখন 71 আমরা কেন দখল করে নিলাম না, অথবা পার্টিশনের সময় চিটাগাং কেন আমরা দখল করে নিলাম না। আরে রাজামশাই, হিজ এক্সেলেন্সি আপনারে বলে, ইয়ার হাইনেস, ইয়ার এক্সেলেন্সি মিস্টার প্রদ্যুৎ বিক্রম মাণিক্য বাহাদুর, আপনার উদ্দেশ্যে সামান্য একটু কথা বলবো। আপনি কি জানেন না যে বাউন্ডারি কমিশনের স্যার সেরিল র্যাডক্লিফ বাউন্ডারি কমিশনের হেড ছিলেন? সেখানে একজন বাঙালি ছিলেন এই কমিশনের মেম্বার, তার নাম হামিদুল হক চৌধুরী, আমাদের পাটোয়ারি বাইরের দেশের বাড়ির লোক, নোয়াখালী, গ্রেটার নোয়াখালী অবজারভারের মালিক, পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী, উনি তো বাউন্ডারি কমিশনের মেম্বার ছিলেন। তো ঘটনা তো এটা হয়েছে যে যখন দেখা হলো যে কংগ্রেসরা বললো যে ঠিক আছে পার্বত্য চট্টগ্রাম ইনক্লুডিং পার্বত্য চট্টগ্রাম আমাদের দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দিলে আপনাদের এন্টায়ার ত্রিপুরাটা দিয়ে দিব আর দার্জিলিংও দিয়ে দিব। তখন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর চিঠি লিখলেন দুইজনকে, একটা চিঠি লিখলেন জিনা সাহেবকে, আর একটা চিঠি লিখলেন স্যার সেরিল র্যাডক্লিফকে, যা আমি আমার রাজবংশ 1200 বছর পুরনো রাজবংশ, আমি আমার প্রজাদের কাছে পিতৃতুল্য, আমি এইভাবে আমার রাজ্যটা নিয়ে যাবে। তখন জিন্না সাহেব কনসেশন করলেন। জিন্না সাহেবের ইন্টারেস্ট ছিল না ইস্ট পাকিস্তান সম্পর্কে এতটা, তাই বলেন যে ঠিক আছে দিতে পারবো, তবে চিটাগাং ইনক্লুডিং হিল ট্র্যাক্স পর্যন্ত আমাকে দিতে হবে। সেইভাবেই ভাগ হলো, আর ফাওয়েফা দার্জিলিংটা নিয়ে গেল। তো সেটা তো ইট ওয়াজ সেটেলড ডাউন। তো প্রদ্যুৎ বিক্রম মাণিক্য বাহাদুর তো এটা জানার কথা, তার দাদাই তো এটা নেগোশিয়েট করেছেন। তারপরে নেগোশিয়েট করে তো বাঁচতে পারেন না, সর্দার প্যাটেল ইউনিয়ন ফোর্স ঢুকিয়ে দিয়েছেন, ত্রিপুরা জোর করে দখল করে নিয়েছেন। নেওয়ার মাত্র 3 মাস পরে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর চেয়ারে বসা অবস্থায় হার্ট অ্যাটাকে মারা গেলেন। এভরিবডি নোজ দিস হিস্ট্রি, আই নো ইট। আমার ফোর ফাদার্স ওইখানে চাকরি করেছে,
রেভিনিউ ডিপার্টমেন্ট আমার গ্রেট গ্র্যান্ডফাদার, এগুলো জানি। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে আসলেই তো ল্যান্ডলক, সেভেন সিস্টার্স ল্যান্ডলক না, আছে এদের নদী। আপনার সাগরের সাথে যুক্ত কোনো নদী আছে যে বন্দর করবে? তো ডক্টর ইউনূস তো আসলে সরল ভাবে সিনসিয়ারলি বলেছেন, এখানে কোনো চাণক্য নীতি নাই, এখানে কৌটিল্য বিষ্ণুগুপ্তের চাণক্য নীতি নাই। উনি খুব ফেয়ারলি বলেছেন, উনি ইন্টারন্যাশনাল ট্রেডিং এ বিশ্বাস করেন। বলছে যে আমরা তোমাদের বলতে গেলে সমুদ্র গার্ডিয়ান, ওয়াটার গার্ডিয়ান। আমরা তোমাদেরকে, আমাদের 700-750 কিলোমিটার আমাদের বে অফ বেঙ্গল কোস্ট লাইন আমাদের, আমরা এখান থেকে তোমাদেরকে ওয়াটার ট্রানজিট দিব। তো তোমরা এটা ইউজ করে ইন্টারন্যাশনাল ট্রেডিং এ ঢুকতে পারো, তোমাদের তো ল্যান্ড নাই। আর ভারতের কালিকট বন্দর আর হইলো কলকাতার যে বন্দর, ওটা তো তোমরা ইউজ করতে পারো না। ওই যে মুরগির গলা মাঝখানে আছে শিলিগুড়িতে, চিকেন নেক, ওই গিয়াতে তোমাদের হচ্ছে না। তো ওপেনলি বলা হয়েছে, চায়নাকেও বলেছে তোমরা আসো, চায়নাও তোমাদেরকে হেল্প করবে। তো এইটা হয়ে গেল। তারা বললো যে ডিসইন্টিগ্রেশনের কথা শোনা যাচ্ছে এখানে আমাদেরকে, মানে ডক্টর ইউনূস এমন কথা বলেছে যে সেভেন সিস্টার্স আলাদা করার কথা বলেছে। তো এখানে পঙ্কজ সরণ আপনি চেনেন, আমাদের ইয়া ভাই, এখানে আমাদের পাটোয়ারি ভাই আছেন, ফাহাদ ভাই আছেন, পঙ্কজ সরণকে চিনবেন। পঙ্কজ সরণ এখানে আমাদের হাই কমিশনার ছিলেন। উনি তো ওই যে আপনার জয়তী মালহোত্রার সাথে সাক্ষাৎকার দিলেন ইংলিশে, বলছে ইট ইজ এ ভেরি গুড স্টার্ট of the trading between Modi and Dr. Yunus. It's a good start exactly to make the intimacy of relation between the two countries. এটা বলেছেন। এবং এটাও বলেছেন যে আমি মনে করি যে প্রফেসর ডক্টর ইউনূস যেটা বলেছেন এটার মধ্যে আমি কোনো মন্দ কিছু দেখছি না, কিন্তু উনি আমার মনে হয় ফেয়ারলি কথাটা বলেছেন। it has created a particular misunderstanding, এবং বলেছে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমাদের দেশ থেকে, মানে ইন্ডিয়া থেকে বেশি আসছে। আমি কিন্তু এটা খারাপ দেখছি না। তবে হ্যাঁ, ডক্টর ইউনূসের একটা চ্যালেঞ্জ থাকে, উনি বলেছেন পঙ্কজ সরণ যে উনি যদি দিতেও চান ওয়াটার ট্রানজিট, উনার দেশের মানুষ রাজি হবে কিনা ভারতের সেভেন সিস্টার্স কে ট্রানজিট দিতে, সেটার জন্য ওনাকে জনমত গঠন করতে হবে, এটা বলেছেন। তবে তার প্রস্তাবটা ভালো। তো এই যে এটা নিয়ে যে এত মানে আপনার বিভিন্ন মিডিয়া গরম করে ফেলেছে, এবং আমি তো দেখলাম যে ভারতের অনেক মিডিয়া ম্যান আছে, তথাকথিত জার্নালিস্ট আছে, they have found very unrest, very provocative to create a certain kind of replication in their own country and to pass it to our own country, to Bangladesh, to the people of Bangladesh. কেন? এটা তো আমিও তো মনে করি যে ডক্টর ইউনূসের এই প্রস্তাবটা তো খারাপ ছিল না। এখন তুলসী গাবার্ডের কথা বলেন, তুলসী গাবার্ড কি জানেন? উনি কিন্তু আমেরিকান, কিন্তু ধর্মগ্রহণ করেছেন হিন্দু ধর্ম। উনার মা আমেরিকান, উনার মা হিন্দু বলে উনিও হিন্দু হয়েছেন, মায়ের ধর্ম গ্রহণ করেছেন। উনি যে চট করে একটা কথা বলে ফেললেন যে মাইনরিটি এখানে হয়, বাংলাদেশের নাম উল্লেখ করলেন। এই যে ভারতে যে হচ্ছে, ভারতে যেগুলো হচ্ছে এগুলো কি? আপনি ওয়াকফ স্টেট নিয়ে যায়, সবকিছু নিয়ে যায়। তো আমি যেটা বলছি, পাকিস্তানের সাথে রিলেশনটা বলবো, শুনেন। ওই যে বললাম না যে দরজা যদি আপনি বন্ধ রাখেন, আমি কিন্তু আরেক দিকে দরজা গুতু দিয়ে খুলবো। এখন পাকিস্তান তো অটোমেটিক্যালি এগিয়ে আসছে। তবে পাকিস্তানের ব্যাপারে আমাদের একটা রিজার্ভেশন আছে, অ্যাপোলজি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপোলজি তাদের চাইতে হবে, কারণ তাদের সৈন্যরা 71-এ জেনোসাইড করেছে, ইট ইজ ট্রু অ্যান্ড ফ্যাক্ট। এখন তারা অনেক কিছু করে, ভুট্টু অনেক তেলিস্পাতি করে জেনোসাইডের ডিক্লারেশন থেকে এটা বন্ধ রাখছিল। এখন তারা আবার আরেকটা জিনিস শুনেছে, 30 লাখ লোক মরেটাই কম মরছে। এটার প্রপার হিসাবটা না থাকলে এটা কিভাবে হবে, মানে জেনোসাইড হিসাবে কিভাবে ডিক্লেয়ার হবে? আর আমরাই বা অ্যাপোলজি চাইবো কেন? এই যে পাকিস্তানের যে গোয়ার্তুমি অবস্টিনেসি, এটা ভালো না। আমি আপনাকে বলি, পাকিস্তানের হাই কমিশনার ছিলেন, যার সঙ্গে আমার দেখা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, তার নাম হলো রফিউজ্জামান চৌধুরী। তার নানা, আপন নানা, মায়ের আব্বা তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের গভর্নর ছিলেন, ইস্ট পাকিস্তানের গভর্নর 1951 সালে। চৌধুরী খালিকুজ্জামান, এরা কিন্তু পাঞ্জাবিও না, পাকিস্তানের মূল ভূখণ্ডের লোক না, মাইগ্রেটেড ফ্রম উত্তরপ্রদেশ টু পাকিস্তান, লাহোর, করাচি। তারই চৌধুরী খালিকুজ্জামানের নাতি চৌধুরী রফিউজ্জামান, উনি আমাদের এখানে হাই কমিশনার ছিলেন। প্রথমে ছিলেন ফার্স্ট সেক্রেটারি হিসেবে, এরপরে ডেপুটি, এখান থেকে প্রমোশন পাইলেন ডেপুটি হাই কমিশনার, পরে পুরো হাই কমিশনার হিসেবে এখানে আসলেন। উনি কিন্তু একটি কথা বলেছেন যে আমি সময় সময় ছুটিতে গিয়া ফরেন মিনিস্ট্রিতে বলতাম পাকিস্তানের যে অ্যাপোলজিটা খুব দরকার। তো অনেকেই বলছে, সবাই খুব দরদ দেখিয়েছে। পারভেজ মুশারফ বলছে যা করেছে এটা অন্যায় করেছে এদের প্রতি, ভুট্টো বলেছে যে না এটা অন্যায় করেছে। হ্যাঁ,
তারপরে আপনার ইমরান খানও অনেক কথা বলেছে, একেবারে আমাদের জন্য দরদে ফেটে পড়ে যায়। উনার ক্রিকেট খেলা ঢাকা স্টেডিয়ামে খেলে গেছেন, সেই স্মৃতি রোমন্থন করে আমাদের জন্য উনি সিম্পেথি দেখিয়েছেন। অ্যাপোলজি তো চাইলেন না। কেন চাইলেন না জানেন? কারণ পাকিস্তান আর্মি নাখুশ হবে। অ্যাপোলজি চাওয়া মাত্রই জাতিসংঘে পাকিস্তান আর্মি সম্পর্কে ট্রেডমার্ক হয়ে যাবে এবং তাদেরকে জাতিসংঘের মিশনে নিতে চিন্তা করবে যে এই আর্মির একটা লেগেসি আছে, কোনটা? জেনোসাইড। তো তাদের তো এখানে উত্তর পুরুষরা এখন আর্মিতে আছে, সুতরাং তাদের টেম্পারামেন্ট কিরকম এটা যাচাই বাছাই না করে তাদেরকে আমরা ইনক্লুড করবো না ইউএন মিশনে। এখন বুঝছেন তো, পাকিস্তান অ্যাপোলজি চায় না, না চায়। এখন ভারতের সাথে সম্পর্কের একটা ক্রাইসিস দেখা দিয়েছে, এটা সুযোগ নিয়ে তারা শিয়ালের রাস্তার মতো এসে ঢুকছে। শিয়াল যেমন চিপা দিয়ে ঢুকে, হ্যাঁ, তারা শিয়ালের রাস্তা করছে। এইটা ভালো না। এভরিথিং শুড বি ওপেন, ডিপ্লোম্যাসি শুড বি ওপেন। তোমরা আসো এখানে। তৌহিদ হোসেন সাহেব তো বলছেন, আমাদের ফরেন অ্যাডভাইজার, যে কোনো সমস্যা নাই, আর্মেনিয়ান জেনোসাইড হয়েছে তুরস্কে, যেটা অটোমানদের বিরুদ্ধে আর্মেনিয়ানরা লাগছিল, এবং বার্নার্ড লুইস নামে বিখ্যাত ঐতিহাসিক জু একজন, এবং আর্মেনিয়ানদের মধ্যে জু ছিল যারা অটোমানদের বিরুদ্ধে দাঁড়াইছিল, তাদেরকে মেরে গুঁড়ে ফেলছে অটোমান সুলতানের আর্মিরা। এটা অনেকদিন যাবত জেনোসাইড হিসেবে স্ট্যাটাস পায় নাই। পরে জাতিসংঘ Armenian killing by the Turkish army, Ottoman army, it has been exactly considered as genocide. তো তুরস্ক তো ফর্মালি মাপ চাইছে এটার জন্য। আপনি জাপান চায়নার কাছে মাপ চাইছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মিসবিহেভ করছে আপনার চায়না, কিন্তু পাকিস্তান চাচ্ছে না। কারণ পাকিস্তান চায় না কেন জানেন? পাকিস্তানের রক্তের মধ্যে গোয়ার্তমি। আমি মনে করি পাকিস্তান যদি, আর আরেকটা হলো সামরিক বাহিনীর অতিরিক্ত নিয়ন্ত্রণ। কোন সিভিল গভর্নমেন্ট এসে কোনোদিন পাকিস্তানে শান্তি মতে প্রধানমন্ত্রিত্ব কোন সিভিল গভর্নমেন্টের হেড করতে পারে নাই। আপনি জানেন তো 58-এ মার্শাল ল দিল ইস্কান্দার মির্জা, আর মিলিটারি কমান্ডার ইন চিফ ছিল আইয়ুব খান, তাকে দিয়ে ইমপ্লিমেন্ট করলো। কেন করলো জানেন? 59-এ ডিউ ছিল জেনারেল ইলেকশন দেওয়ার, এবং পাকিস্তানের আইএসআই বা ইন্টেলিজেন্স পুরো বলে দিছে যে ইলেকশন করলে মুসলিম লীগের বড়াডুবি হবে, ক্ষমতা সবটাই বাঙালিদের হাতে যাবে। তৎক্ষণাৎ ইস্কান্দার মির্জা আইয়ুব খানকে ডেকে বলে, মার্শাল লাগাও, লাগা দিয়া মার্শাল, তো মার্শাল লাগায়া। তো কি হয়েছে? 58-এ মার্শাল দিয়ে পুরো 10টা বছর আমাদেরকে গোলাম বানিয়ে। এই হলো পাকিস্তান। আমি বলবো, yes, all right, we are prepared to establish diplomatic relation with you, but you have to exactly confirm your apology in the Security Council of the United Nations or General Assembly to address to the world community that their troops had committed a serious crime to kill the innocent people, which is completely a genocide. Thank you very much. ধন্যবাদ। আমাকে যদি বেয়াদবি কসুর নেন, আমাদের মুরব্বী ভাই আছেন, আমি পাটোয়ারি ভাইয়ের কাছ থেকে খুবই মানে বিনয়ের সঙ্গে অনুমতি প্রার্থনা করছি। আমার একটু কালকে সকালে ক্লাস আছে। আর ফাহাদ ভাই, যদি আমার কথা যদি অসুন্দর হয় কোনো কিছু, তাহলে মিয়া ভাই, জাফর ভাই, আমাকে আজকের জন্য একটু মাফ করেন। ধন্যবাদ। জি, ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। আমি একদম শেষে থেকে চলে এসেছি। যে আমি এক কথায় আপনার কাছ থেকে জানতে চাইবো খুব সংক্ষেপে, বাংলাদেশ চায়না, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছেন? মিউট করার সম্ভবত আমরা শুনতে পাচ্ছি না। জি, সরি, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। জি জি জি, আমি একদম শেষে চলে এসেছি। খুব অল্প কথাই, জি জি জি, আমি অল্প কথাই শুধু জানতে চাচ্ছি। জি, আচ্ছা, আমি আপনার কোশ্চেনটা নেওয়ার আগে কিছু কথা আছে বলে নিই। হ্যাঁ, সেটা হলো যে
ফার্স্টে হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্ক। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের দিকে যখন আমরা তাকাই, এটার একটা বড় দিক হচ্ছে যে আমাদের, যিনি একটু আগে উনি যেটা বলেন, উই হ্যাভ আ রিজার্ভেশন, সেই রিজার্ভেশনটা হচ্ছে 71 সালের মুক্তিযুদ্ধ রিজার্ভেশন, যেটা আমাদের বাঙালি জাতির জন্য, বাংলাদেশীদের জন্য সবচেয়ে বড় গৌরবের জায়গা মুক্তিযুদ্ধ। তো সেটা নিয়ে আমাদের অবশ্যই রিজার্ভেশন আছে এবং তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে ক্ষমা চায়নি। এবং বিগত অনেক বছর ধরে, 15 বছরের উপর ধরে তাদের সাথে কিন্তু আমাদের ওরকম একটা সম্পর্ক ছিল না। এখন সেটা আস্তে আস্তে স্ট্যাবলিশ হচ্ছে। তো পাকিস্তানের ব্যাপারে আপনি যদি সমস্ত ওয়ার্ল্ড কমিউনিটিকে দেখেন, এখানে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পাকিস্তানের ডেমোক্রেটিক যাত্রা, যেটাকে বলে দ্য জার্নি অফ ডেমোক্রেসি, এটাকে কখনোই কন্টিনিউ হয় না, because in Pakistan Pakistan army is very powerful and they hold the most power. যেটা হয় সেটা হচ্ছে ডেমোক্রেটিক প্রসেস সাস্টেইন করে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওখানে নানান ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিস টেক প্লেস। হ্যাঁ, যেমন ওসামা বিন লাদেনকে কিন্তু ওখান থেকেই খুঁজে পেয়েছে আমেরিকা। এবং দেখা যাচ্ছে যে পাকিস্তানের সাথে সম্পর্ক থাকলে বা পাকিস্তানের ভিসা নিয়ে আরেকটা দেশে যেতে গেলে, স্পেশালি আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, অনেকের অনেক ধরনের সমস্যা হয়। সো পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা এমন হতে পারে, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি প্যারামিটারস গুলোকে ঠিক রেখে, ইফ উই ক্যান হ্যাভ আ ব্যালেন্সড ট্রেড রিলেশন উইথ দেম, হ্যাঁ, এটা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এটা একটা দিক। সেকেন্ড জিনিস হচ্ছে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, as you know that China and India, they are both regional powers we have here, হ্যাঁ। এবং ভারতের সাথে আমাদের 4800 কিলোমিটারের কিন্তু একটা বর্ডার আছে। ইটস আ ভেরি লং বর্ডার, ঠিক আছে। এবং তাদের যেমন 7 সিস্টার্স আছে, আমাদের এখানে আমাদের চট্টগ্রাম আছে, আমাদের জেলাগুলো আছে। আমরা চাই তাদের সাথে একটা সম্মানের, অন দ্য বেসিস অফ রেসপেক্ট এন্ড ন্যায্য একটা সম্পর্ক বজায় রাখা। হ্যাঁ, এই জন্য আমাদের যে সমস্ত দাবি আছে, যে সমস্ত ডিমান্ড আছে, সেগুলোকে আমরা তাদেরকে প্রপোজ করেছি, বারবার বলছি। সো এটা একটা দিক। সেকেন্ড জিনিস হচ্ছে যে ইন্ডিয়ার সিকিউরিটি প্যারামিটারের জন্য বাংলাদেশের সাথে সম্পর্কটা সাস্টেইন রাখা, বাংলাদেশের সিকিউরিটি প্যারামিটারের জন্য কিন্তু ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। Because we share this 4,800 kilometers of border with India. আর আরেকটা দিক হচ্ছে যেমন 7 সিস্টার্স। তো 7 সিস্টার্স নিয়ে আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে যে এটা ইন্ডিয়ার অংশ, এই প্রদেশগুলা ইন্ডিয়ার জায়গা। ইন্ডিয়ানরা ভালো বুঝবে যে এটাকে তারা কি করতে চায়, এগুলো তাদের দেশের অংশ। উই হ্যাভ নাথিং টু ডু উইথ ইট। উই ওয়ান্ট a vigilant, good diplomatic norms with India. এটাই আমরা চাই, we expect it. আর আরেকটা কথা, যেটা এর আগের আলোচক অধ্যাপক ফরহাদ ভাই যেটাকে বললেন যে তুলসী গ্যাবার্ডের কথা, আপনার নিশ্চয় একটা জিনিস মনে আছে যে আমেরিকান যিনি অ্যাম্বাসেডর ছিলেন একসময় বাংলাদেশে, ফর্মার আমেরিকান অ্যাম্বাসেডর মিস্টার হাস, পিটার হাস, তাকে কিন্তু এমন কোনো কথা বাকি নাই যে তাকে বলে নাই। ইনসল্ট করতে করতে একটা, মানে আমার মনে হয় না একটা দেশের অ্যাম্বাসেডরকে এই ধরনের এভাবে ইনসল্ট করা যায় কিনা। এবং এটা শুধু আমেরিকা না, আমি অন্য কোনো দেশ হলেও একই কথা বলতাম। তো এখানে হয়েছে কি যে তুলসী গ্যাবার্ড, we should remember this, that she is the national security advisor of America, ঠিক আছে। এবং সে কিন্তু আমেরিকান সরকারকে রিপ্রেজেন্ট করে, রাইট। এবং তুলসী গ্যাবার্ড একটা মন্তব্য করেছে, সেটা তুলসী গ্যাবার্ড তার যে সরকার আছে, আমেরিকান গভর্নমেন্ট আছে, সবার সাথে কথা বলে তথ্য উপাত্ত নিয়েই মন্তব্য করেছে। আমাদের যদি মনে হয় যে সেই মন্তব্যটা কারেক্ট না, উই ক্যান অলওয়েজ ডিফার দ্যাট, উই ক্যান মেক দ্য আর্গুমেন্ট, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে কোনো ফোরামে এসে বলা যে তুলসী গ্যাবার্ড কি জানে, আমার মনে হয় এই কথাগুলো প্রপার ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ না একটা। আর আমেরিকা হ্যাজ লটস অফ টুলস, ওদের যদি ইনফরমেশন সংগ্রহ করতে হয়, আমাদের তো আর ও ধরনের অত হাইটেক স্যাটেলাইট নাই। দে ক্যান ইজিলি ব্রিং দ্য স্যাটেলাইটস ওভার হিয়ার এন্ড দে ক্যান গেট দ্য ইনফো, ঠিক আছে। ওই ফ্যাসিলিটি আমেরিকার কাছে আছে। তো আমরা সেই দিকে আমাদের যদি এমন কোনো জিনিস it is questioning our national interest, it is questioning the policies we have, we can always make a rebuttal, we can always
মেক অ্যান আর্গুমেন্ট যে হ্যাঁ আপনি এটা বলেছেন, উই ডিফার উইথ দ্যাট। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একটু আগে আমাদের শ্রদ্ধেয় আরেকজন আলোচক উনি পাটোয়ারি ভাই যেটা বললেন যে আমাদের বাংলাদেশের ব্যবসা, আমি কথাগুলোর অনেকগুলোর কথার সাথেই আমি একমত, কিন্তু কিছু কথার সাথে আমি খুব বিনয়ের সাথে ডিফার করছি ইন এ সেন্স যে আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক ভালো ব্যবসায়ী আছে, হ্যাঁ। এবং ইফ ইউ লুক এট দ্য ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ, দে হ্যাড ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশনস, তারা কিন্তু কন্ট্রিবিউশন করেছে। এখন হ্যাঁ, আমাদের লেট 70s থেকে এখন পর্যন্ত চিন্তা করলে যে গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং এগুলো হচ্ছে বড় বিজনেসের সেক্টর, কিন্তু এটাকে আচ্ছা, এই জায়গাতে এসে জনাব ফাহাদ আমাকে থামাতে হচ্ছে, কেননা সময় স্বল্পতার জন্য আমাকে আসলে থামাতে হচ্ছে আপনাকে। এটির জন্য আমি সবিনয় দুঃখ প্রকাশ করছি, কেননা জি আমি 10 সেকেন্ড সময় দিব। তো এগুলাতে আমার মনে হয় যে তাদের কন্ট্রিবিউশন আছে, এবং এগুলোতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রপার স্ক্রিনিং যেটা, সেটা যদি গভর্নমেন্টের তরফ থেকে মেনটেন করা হয় যে আসলে কি পলিসিগুলো ঠিক আছে কিনা ব্যবসায়ীদের, বা সেগুলোর মধ্যে কোনো ধরনের করাপশন আছে কিনা। যেমন অনেকে আছে লোন নিয়ে লোন দিতে চায় না, আমার মনে হয় এই প্যারামিটার গুলো ঠিক করে নিলে আমার মনে হয় যে উই ক্যান হ্যাভ আ ভেরি হাই গ্রোথ ইন ইকোনমি সামনের দিনগুলোতে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি নতুন করে প্রশ্ন যাচ্ছি না, আমি সবশেষে জনাব একেএম পাটোয়ারি আপনার কাছে আসছি, যে বিষয়টি দিয়ে শেষ করতে যাচ্ছি সেটি হচ্ছে যে বিভিন্ন মহলে বিভিন্ন বিশ্লেষণ থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর যে বৈঠকটি, এই বৈঠকটির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে মূলত ভারত হয়তো বা স্বীকৃতি দিল, এমন ধরনের কিছু কথা প্রচারিত হচ্ছে বা বলা হচ্ছে, এমন কিছু লেখাও প্রকাশিত হচ্ছে। আপনার কাছে এই বিষয়টি কি এমনই মনে হচ্ছে যে এটি কি ভারতের সাথে বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছ থেকে বিশেষ করে কোনো স্বীকৃতি পেল, এবং পাশে দিয়ে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে যে রাজনৈতিক সংলাপের দিকে যাচ্ছে সেই বিষয়ে, দুটো বিষয় নিয়ে যদি সংক্ষেপে বলেন জনাব পাটোয়ারি, আমি একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আমি ওইটার উত্তর দেওয়ার আগে আমি ভাইয়ের কথা বলি। ব্যবসায়ীদের অনেক অবদান আছে, এটা সত্য। ব্যবসায়ীদের অবদান, এস এ আলমের কি অবদান আছে, সালমান রহমানের কি অবদান আছে, 90% টাকা এরাই করে নিচ্ছে। আর ছোটখাটো ব্যবসায় যে অবদান আছে, এটা রাষ্ট্রের বেশি একটা কোনো এমন কিছু করে না, ম্যাটার করে না। যে অবদান করছে 4-5 জন ব্যবসায়ী, এস আলম আপনারা জানেন, সালমান রহমান কি করছে, কি অবদান রাখছে রাষ্ট্রের জন্য, এবং 90% তাদের দখলে, সব ব্যাংক হইতে শুরু করে সবকিছু। এখান পর্যন্ত আমি এটা বলি, ঠিক করলাম। ভালো ব্যবসায়ী তো আছে, ওদের কথা তো আমরা বলছি না, বলছি যে 90% যাদের দখলে, 90% গ্রাস করে আছে, যারা ব্যাংকগুলি যারা গ্রাস করছে, আমরা তাদের কথা বলছি। তো এই আমাদের যতগুলি সমস্যা তৈরি করছে, যেমন কিছু সামান্য কিছু অবদান রাখছে ভালো ব্যবসায়ীরা, আবার এইসব ব্যবসায়ীরা যারা 90% দখল করে রাখছে ব্যাংকগুলো, তারাই কিন্তু সব এই দেশের এই যে দুর্ভোগের মূল কারণ এরা। এই জন্য এদের কথা বলা হয়েছে। আর এখন আপনি যেটা বলছেন যে আমাদের, আপনার যদি একটা প্রিয় একটা ব্যক্তি যদি ডাক্তার ডায়াগনোসিস করে যে উনি বেশি দিন বাঁচবে না, তাহলে আপনি যদি এটা জানিয়ে যান, তাহলে ও সার্জিক্যাল কোনো ইয়েতে ডিসিশন আপনি যাবেন না, তো অপারেশনে যাবেন না। কারণ যেহেতু সে 15 দিন 2 মাস বা 1 মাস বাঁচবে, তখন বড় কোনো অপারেশন তার কাছে আপনি যাবেন না। তো এই গভর্নমেন্টের এটা হলো অসভ্য গভর্নমেন্ট, মোদী গভর্নমেন্ট। হাসিনার সাথে এত ভালো সম্পর্কের পরে হাসিনা নিজে বলছে এদের এত কিছু দেওয়ার পরে 2 কোটি বাড়ি আনতে পারে নাই। তো এদের পিছনে সময় ব্যয় না করে, বরঞ্চ এদেরকে আপনি, এরা দেখেন, এরা হলো শক্তের ভক্ত নরবেচ্য। এইটা না করে যেটা পাকিস্তানের কথা বলছেন, আমি এর আগে স্যাটেলাইটে বলছিলাম, যখন হাসিনা গভর্নমেন্টের আমলে একমুখী পররাষ্ট্রনীতি আমাদের জন্য ধ্বংস ডেকে আনবে, আমরা আইসোলেটেড হয়ে যাবো, কেউ আমাদের সাপোর্ট করবে, যার জন্য আমরা মুসলিম কান্ট্রি করতে আইসোলেটেড হচ্ছি, অন্য পাকিস্তান হতে শুরু করে অন্য কেউ আমাদেরকে সহযোগিতার হাত বাড়ায় নিয়ে আসে না। যার ফলশ্রুতিতে কি হয়েছে, আমাদের আজকে দেখেন ব্যাংক দেউলিয়া, সবকিছু দেউলিয়া, অর্থনৈতিক অবস্থা এরকম, এগুলো হয়েছে। এখন আমাদের ওই সময় একটা প্রেক্ষাপট যে ওরা আমাদের কাছে মাপ চাইতে পারলে ভালো কথা, কিন্তু এখন এই যে মাপ টাপের কথা অজুহাত না দিয়া, বরং আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সেক্ষেত্রে পাকিস্তানের সাথে আমরা খোলা মন নিয়ে যদি আলোচনা করি, যে বলি যে ভাই আমাদের অনেক পাওনা ছিল, তোমরা অনেকগুলি এখানে অনেক কাণ্ডকীর্তি তোমরা করছো, ওই সময় তোমরা এই জন্য দায়ী না, ওই সময় রিজিম দায়ী। তো সুতরাং তোমরা একটু সরি, ভদ্রতার ভাবে সরি বলো, আর সরি বলবা না বলো, তোমাদের কাছে অনেক পাওনা দানা আছে, তোমরা আমাদেরকে 10টা অ্যাটমিক বোম আমাদেরকে দাও, তোমার লোকেরাই থাকবে, মালিকরা তোমাদের কাছে থাকবে, শুধু আমাদের এখানে থাকবে, আমাদের সার্বভৌমত্বের জন্য আমরা এটা রাখলাম আর কি, যে আমাদের কাছে আছে,
তাহলে দেখবেন যে আমাদের যেসব সার্বভৌমত্বের যে হুমকিটা আসছে এটা শেষ হয়ে যাবে। আর গণতন্ত্রের কথা কেন বলছি আমি, ইউনুস গভর্নমেন্টকে আমি নিজে ব্যক্তিগতভাবে চাই যে উনিও হবে, কিন্তু ওটা গ্রেটার ইন্টারেস্টে আমরা যদি গভীরে যান, অনির্বাচিত সরকার আসলে অঘটন ঘটাতে সুবিধা, কারণ জনগণের সেখানে সমর্থন নাই। ওরা ওইটা মনে করে, ওটা ওই প্ল্যান করে তারা এগুলি করতেছে। এই জন্য এই সময়টা গভর্নমেন্টের টাইমটা দীর্ঘায়িত করতেছে, কারণ এটা আমেরিকার প্ল্যান, যেটার জন্য বার্মা অ্যাক্ট করছে। আমাদেরকে ওটা বুঝতে হবে। আমরা খালি ইমোশনাল বলছি যে উনি ভালো লোক, সবই ভালো লোক, আমার ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক। ওনার বিপদের সময় যখন ওনারা হয়রানি করছে, আমি চ্যানেলাইতে অন্য চ্যানেলে আমি কিন্তু ওনার ব্যাপারে সোচ্চার হয়েছিলাম। উনি ব্যক্তিগতভাবে আমাকে এটার জন্য ধন্যবাদও জানাইছে। কিন্তু বিষয়টা তো সেটা না। আমি দেখতেছি এটা ইউনুস সাহেবের জন্য মঙ্গলজনক নয়। যেহেতু আমি ইউনুস সাহেবের ভালো চাই, সেই জন্য ওনাকে ওনার সুনাম থাকতে যশ থাকতে কীর্তন চাও। তো এটা উনি কন্ট্রিবিউট, উনি এখন 8 মাস হয়ে গেছে, এখন আইন শৃঙ্খলা ঠিক নাই, অর্থনীতির মধ্যে আমাদের যেভাবে আমাদের কোনো ইয়ে আসে সেটা আসছে না। আমরা কেনাকাটাটা বন্ধ করছি, চুরিটা বন্ধ করছি। এটার জন্য একটা রাষ্ট্র পরিচালনার জন্য অনেকগুলি ব্যাপার আছে এখানে, শুধু একটা দিক নয়। অর্থনীতি একটা দিক, আরো অন্যদিকে দিক, সুশাসনের একটা দিক, প্রশাসনিক ইফিসিয়েন্সি একটা দিক, অনেকগুলি ব্যাপার আছে। তারপর ভোট, জনগণ যেহেতু মালিক, সেই জন্য বেশি সময় না নিয়ে দীর্ঘায়িত না করে জনগণ মালিকেরা ডিসাইড করো তার পরিচালনা হবে, কে তার ম্যানেজার হবে। মালিক নির্বাচিত করো, সাগর বাকর বা অনির্বাচিত লোক এটা নির্বাচন, এটা ঠিক করার না। সেটার জন্য এইটা আমাদের সব এইটা করে দিয়া উনি একটা রিকমেন্ডেশন নিয়ে রাখতে পারে। এরপরে যে গভর্নমেন্ট আসবে তারা আমাদের ন্যায়পাল, সংবিধান একটা ন্যায়পাল আছে, যে রাষ্ট্র যে কমিটমেন্ট করে, যে ম্যানিফেস্টো নিয়ে তারা সরকার আসছে, পরবর্তী তারা কমিটমেন্ট রক্ষা করতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা জনগণ কোথায় যাবে? যে 5 বছর গেলে সে মনে করে 5 বছর তার জন্য সোল এজেন্সি নিয়ে নিছে। তারা যখন আমাদের রাজনীতিবিদরা 5 বছর নির্বাচিত, তখন তাদের খেয়াল খুশি মতো তারা করছে, যখন কমিটমেন্ট করছে জনগণের কাছে, কাজ করছে অন্যটা। তাহলে এটার জন্য জনগণ এটা প্রতিকার পাওয়ার জন্য কার কাছে যাবে? যেহেতু সংবিধানে একটা পোস্ট আছে ন্যায়পাল, তো ন্যায়পালের আমরা ইউনুস সাহেবের ন্যায়পাল হিসেবে রেখে দিতে পারি, অথবা রাষ্ট্রপতি করেও রাখতে পারি। কিন্তু অনির্বাচিত করলে সিরিয়া হবে, এবং এটা এই পরিকল্পনা আন্তর্জাতিক ষড়যন্ত্র, যার পরিপ্রেক্ষিতে এটা কোনো একটা বিচ্ছিন্ন ব্যাপার না। যে রোহিঙ্গাকে আনছে, রোহিঙ্গা যাইবে, উনি বলছে আগামী ঈদ করবে, উনি যেতে পারবে না। এটা একটা দেখানোর জন্য আপনার কাছে যখন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, কোনো একটা লোক আছে, বন্ধুত্ব আছে, লোক দেখানোর জন্য আপনি কি করেন? অনেক টাকার ইন্স্যুরেন্স করেন, না 10 টাকা দেন, অত সাহায্যের জন্য আসলে আর ইচ্ছা নাই। তো কিছু কিছু লোক আছে, এমন লোক আছে যারা আপনি ইগনোর করতে পারবেন না, তখন একটা সামান্য একটা টোকেন দিয়ে দেন। তো রোহিঙ্গাদের একটা টোকেন নিবে, রোহিঙ্গাদের নিয়ে ওরা রাজনীতি করবে, ওইটা যে বারবার এক করছে ওটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমাদের জরুরিভাবে আমাদের দরকার জনগণের নির্বাচিত সরকারের। এখানে অন্য কোনো করলে এই জাতি, আমি আপনার রেকর্ডে রাখেন, জাতি ব্ল্যান্ডার করবে। একটা জাতি, পুরা জাতি ভুল করে, যেমন বার্মা ব্রিটেন করছে কিছুদিন আগে, দেখছেন তো, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তাদের ওই যে ইউরো থেকে সরে আসছে, পুরা জাতি কিন্তু ব্ল্যান্ডার করছে। হ্যাঁ, কিন্তু একটা জাতি ভুল করছে। যেমন আমি হাসিনা আসার আগে আমি বলছি একটা জাতি, পুরা জাতি ভুল করতেছে। হাসিনা তার বাপের প্রতিশোধ দিতে আসছে, জনগণ মঙ্গল করবে না। আমি সাক্ষী রেখে বলতে পারবো, এই সিভিল ইলেকশন কমিশনের সাক্ষী আছে, প্রিন্সিপাল সাহেবের সাক্ষী আছে, মিলন সাহেব সাক্ষী আছে, এদেরকে আমি এটা বলছি, আপনারা কিন্তু ভুল করতে, জাতি কিন্তু ভুল করতেছে। হাসিনা আসার আগে এই কথা বলছি, হাসিনা থাকার সময় আমি বলছি হাসিনার এমন পরাজয় হবে কেউ, এটা আমি রেকর্ডে রাখছি। ওই কলিমুল্লাহ সাহেবেরও বলছি, ওনারা তো চিনে, কলিমুল্লাহ সাহেব জিজ্ঞাসা করে কি কইছি আমি। তো আমি এখনো এই কথা বলছি, আমি কিন্তু স্বাভাবিক লোক না, আমি স্বাভাবিক থেকে এবং সেটার অনেকগুলি ব্যাকগ্রাউন্ড আর সঙ্গে আমি আলাপ করবো। আমি আজকে রেকর্ড রেখে বলতেছি, যদি তাড়াতাড়ি নির্বাচন না দেয়, অনির্বাচিত আর পপুলার উনি হয়ে যাবেন, এবং সেখানে তারা বার্মা অ্যাক্টে বাস্তবায়ন করার জন্য যা যা করে বাংলাদেশের অঙ্ক, এই অখণ্ডতা রক্ষার জন্য এটা টুকরা করে ফেলবে তারা। সুতরাং আমাদেরকে এখন জনগণের ও সবকিছু বাদ দিয়া আমাদের দ্রুতভাবে এটা করে, আমাদের আইন শৃঙ্খলা কিছু ঠিক হচ্ছে না, তখন ওরা এইসব দেখার সুযোগ পাবে তারা বার্মা অ্যাক্টে বাস্তবায়ন করার জন্য। সুতরাং আমাদের কোনো ইমোশনের দরকার না, বাস্তবতাই হইতে হবে আমাদেরকে। আমার সবার আগে রাষ্ট্র, ব্যক্তি, একটা ইউনুস সাহেব একটা পজিশনে একটা চলে গেছে, আমরা আরো বহু ইউনুস তৈরি করতে হবে, আমাদের সিস্টেম ঠিক রাখতে হবে। ইউনুস সাহেবের মতো লোকের কত হয়রানি করছে, হয়রানিটা বন্ধ করে এরকম ইউনুস আরো বহুত আসবে, যারা হয়তো আমি জানিও না। ইউনুস সাহেবের আরো যোগ্য লোক জাতির মধ্যে আছে, হয়তো আমি জানি না। ইউনুস সাহেব এর আগে যখন ছাত্র আমরা কি জানতাম ইউনুস সাহেব এরকম প্রতিভাবান লোক? তো আমরা এক এক সময় একটা বলি, যখন বঙ্গবন্ধু ছিল উনি না থাকলে দেশ চলবে না, আবার যখন জিয়া রহমান দেশ চলবে, দেশ চলছে, দেশ বসে কেউ অনিবার্য না। তো সুতরাং আমাদেরকে যেটা হলো, যেহেতু জনগণ মালিক, জনগণের মতামতের প্রতিফলন যাকে চায় সেও,
আমরা ইউনুস সাহেবকে আমরা সম্মানিত করি, উনি সম্মান লোক, আমাদের জন্য সম্মান বয়ে নিয়ে আসছে, উনি নির্লোভ, ওনার কোনো ইয়েও নাই, কিন্তু ওনার সাঙ্গপাঙ্গরা তো নির্লোভ না, এখানে তো অনেক রকম প্লেয়ার আছে, ওনাকে দিয়ে কিছু অনেকগুলি কাজ করাচ্ছে, উনি জানেনও না সেটা। তো তাইলে এইভাবে, কারণ উনি তো প্রশাসন চালাই আসেন নাই, উনি টাকা নিচ্ছে, লোক নি করছে, লাভ করছে, ওইটা নিয়ে ইয়ে করছে, যার জন্য উনি এনজিওদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে এতে। যে বৈষম্যের জন্য আসছে, দেখেন ওনার অ্যাডভাইজারের মধ্যে বৈষম্য, নিয়োগের মধ্যে বৈষম্য, হাসিনা নিয়োগ করছে, এবারে এখন ওনারা স্বচ্ছতার জন্য বলুক তো কত লোক নিয়োগ করছে, কিসের ভিত্তিতে নিয়োগ করছে আসেন এটা। দ্বিতীয়ত হলো একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্র যখন আলোচনায় যায়, সেখানে একটা এজেন্ডা থাকে, কোন এজেন্ডা জনগণ জানে? জনগণ তো গোপন রাখার কিছু বিষয় না, কারণ কি গভর্নমেন্টও জানে, ইউনুস সাহেবও জানে মোদির কাছে থেকে কিছু নিতে পারবে না, সেই জন্য এজেন্ডাটা আগে বলে না, তাহলে তার ব্যর্থতার হিসেবে এটা কাউন্ট হবে। যে জন্য উনি আলোচনা করছে এজেন্ডাটা কি, এখানে তো পরক্রিয়া না যে গোপন রাখবো, রাষ্ট্র জনগণ জানতে হবে। আমি আলোচনার টেবিলে যে আমার এজেন্ডা জানে না কেউ, তো সুতরাং এগুলি অনেকগুলি অনেকের ভাষা জ্ঞানের জন্য এই কথাগুলি বলে। আমাদের বিভিন্ন তথ্য আছে, বিভিন্ন আছে, সেই জন্য আমরা দেখতেছি কি হচ্ছে না হচ্ছে, সেই জন্য আমি কথাগুলি বলে, কেউ এটার জন্য আহত হওয়ার কিছু নাই, আমি বাস্তবের কথা বলছি। যিনি ডাক্তারি জানে উনি ডাক্তারি করবে, যিনি সাপ নাচাইতে জানে উনি সাপের মন্ত্র জানে, গোকরা সাপ সেই সাপ নাচাবে, সবাই নাচাইতে গেলে এখানে তার লাইফ রিস্ক হয়ে যাবে। সুতরাং যাদের কাছে তথ্য আছে, যাদের কাছে তথ্য উপাত্ত আছে, ইয়ে আছে, যারা এতে স্টাডি করে, তাদের মতামতের গুরুত্ব দিয়া দরকার যাচাই বাছাই করা হোক, আমরা ক্লু দিলাম যাচাই বাছাই করে সত্য কিনা, আরো লোকেরা আসুক। আসার কথা, সবচেয়ে বড় কথা হলো যারা মালিক ডিসিশন নেবে। আর আমাদের এখন এগুলি আমরা কোনো রকমের, হাসিনা চলে গেছে, আমাদের গুণগত কোনো পরিবর্তন হয় না, একমাত্র বাজার নিয়ন্ত্রণ হয়েছে। বাজার নিয়ন্ত্রণ দুইটা কারণ হয়, একটা কারণ হচ্ছে যে ওখানে সিন্ডিকেট তারা করে নাই, তৃতীয় কারণ হলো বাইং ক্যাপাসিটি কমে গেছে, যার 5 কেজি কিন্তু সে আধা কেজি কিনতে আছে। রিয়েলিটি হলো এটা। আপনি রাস্তাঘাটে এখন আমরা নির্বিঘ্নে চলতে পারছি না, এখন আমরা তো নির্বিঘ্নে চলা, কেন এটা জব কে দিবে? 8 মাস হয়ে গেছে, তো 3 মাসে আমরা অন্য গভর্নমেন্ট আসছে না, এর আগে এই সেম গভর্নমেন্ট আসছে 3 মাসে আমরা দেখি না কি হয়ে গেছে। তো এখন বলতে পারে হাসিনা তাও লেগে গেছে, ঠিক আছে, তার সঙ্গে 3 মাসের জায়গায় 8 মাস তো হইলো, এখনো কোনো আইন শৃঙ্খলা এখনো ঠিক হয়নি, কোনোটার মধ্যে কোনো শৃঙ্খলার আসে নাই। এখনো ব্যাংকের টাকা ছাপাই ব্যাংক চালু রাখা হচ্ছে, কেন? ব্যাংকের ছাতার মতো অনেকগুলি ব্যাংক আওয়ামী লীগ গভর্নমেন্ট দিচ্ছে, এখন এরা ব্যাংকগুলো মার্জ করে দিতে পারে অন্য ব্যাংকের সাথে, বাংলাদেশ ব্যাংক মালিকানা নিতে পারে, ওদের টাকা ছাপাই ওদেরকে আবার ব্লাড সার্কুলেশন করা হচ্ছে। তো ওই একই তো, যে নতুন মত হলে পুরান মত, তো এটা দিলে তো আমার জাতির ভাগ্য পরিবর্তন তো হবে না। তো এখন আমাদের যে সমস্যাগুলো, আমরা যে ফিউচারে কি কি সমস্যা ফেস করব, প্রস্তুতি কি আমাদের? এখন দেখেন আপনি, এই যে অনেকে বলতেছে বিভিন্ন গুজব চলতেছে, এটা গুজবটা আমি যদি মনে মনে ধরে নিই, এটা হাতে 4 থেকে 2 গেলে হাতে থাকে 2, হাতে কি 2 দেখা যায়? কিন্তু ধরে নিয়ে আমরা 2 ধরা আছে, যদি ধরে নিলাম ইন্ডিয়া আমাদেরকে সার্জিক্যাল স্ট্রাইক করলো, তাহলে কি হবে? এটার প্রতিকার কি? তাহলে ভারতে হলো, দেখেন আমাদের ফজলুর রহমান সাহেব, তখন আমাদের 6 ডিভিশন ছিল, উনি মাইরা নিয়ে আসছে, এরপরের থেকে বিডিআর এর নাম পরিবর্তন করছে। আমি প্রথম ব্যক্তি, বিডিআর এর নাম আবার পুনঃস্থাপন হচ্ছে। আমি কিন্তু স্যাটেলাইটে প্রথম, যারা যদি এখানে আর্কাইভে দেখেন, আমি প্রথম, গরেজ বিষয় ছিল আলোচনার, আমি এখন বলতেছি, আপনারা দেখেন ওখানে আর্কাইভে বুঝে দেখেন, আনিসুল ইসলাম মাহমুদ ছিল ব্যারিস্টার। আমি বলছি বিডিআর এর নাম পরিবর্তন, আপনারা বললেন বিডিআর তো এরকম খুন খারাপি করছে, এটা করছে। তো খুন খারাপি তো কোনো মাওলানা যদি একটা খুন খারাপি মাওলানার পোস্ট কি আবলিশ করে দিব? আরবি কু করছে, আর্মি নাম বদলেন না কেন? বলে যে এটা নামে কি হবে? আমাদের নামের তো নামের অনেক কিছু আছে। ফারুক খান বিডিআর এ চাকরি করতো, বিডিআর এর ডিসিপ্লিন গ্রাউন্ডে লোক মারে ফেলা বলে চাকরিচ্যুত হয়েছে, তারে বিডিআর এর রেস্টোর করার জন্য দিচ্ছে। আমি অন্য চ্যানেলও এই কথা বলছি। যিনি যে কারণের জন্য, কারো যদি নৈতিক স্খলনের জন্য ইয়ে হয়েছে, সে বাইতুল মুকাররমে ইমামতি করতে পারে না। হাসিনা নাম বলে এটা হয়েছে, বিডিআর এর জন্য চাকরিচ্যুত হয়েছে, ডিসিপ্লিন আবার ডিস্ট্রিবিউট রেস্টোর করার জন্য তার দায়িত্ব দেওয়া হয়েছে। দিয়া ইন্ডিয়ার পরে পড়াশোনায় আমরা বিডিআর একটা পোস্টকে আমরা গার্ড বানালাম, বর্ডার গার্ড। তো বর্ডার গার্ড হলো চকিদার দিয়ে আপনি ওই রকম রিপ্রেজেন্ট করবে, চকিদারের ট্রিটমেন্টে পাবে, হাতে লাঠি ধরা দিছে। তার এইসব তো করছে, আমরা দেখছি। তো কেন করছে? সে ইন্ডিয়ার পরামর্শ, ইন্ডিয়ার বিএসএফ বিডিআর একজন দেখলে নার্ভাস হয়ে যেতে পারে, সেই জন্য তারা এর পিছনে লাগছে, হাসিনার দিয়ে ওটা নাম পরিবর্তন করছে। এই গভর্নমেন্ট তো আইসে করা উচিত ছিল। তারপরে যাদের চাকরি বঞ্চিত হয়েছে, তারা একটা আদেশে তো হইতে পারতো, এক আদেশে বলে দিতে পারতো, যাদের বিবেচনা এই 15 বছরে যাদের অবিচার করছে তারা পুনঃস্থাপন, একই আদেশে এদের নিয়োগ দেওয়া হইলো। যদি পোস্ট খালি পোস্টে তাদের যেদিন এর মধ্যে বাছাই করে যেগুলো ভালো আছে তাদের ওই পোস্টে দিবে, বাকিগুলো বেনিফিট দিয়ে দিতে পারতো। তাহলে এই যে প্রশাসনিক অনেকগুলো জটিলতা যেটা হইতো না,
তার মানে এটা দেখা যাচ্ছে যে এখানে যারাই করছে ইউনুস গভর্নমেন্ট এটা কিন্তু এটা মানে প্রপারলি কাজটা করে নাই, নাহলে সমস্যা সৃষ্টি হচ্ছে কেন, সমস্যা সৃষ্টি করছে কেন? এটা তো অনুরোধের আসন না। আমি এর আগে অন্য চ্যানেলে বলছি, উনার তো কাউকে প্রমোশন দেওয়া ডিমোশন দেওয়া ওনার কাম না, ওনার তো ইলেকশন করা দিছে, এখন দেওয়ার পরে একটা সিরিয়ালিটি মেনটেন করতে হবে। মনে করেন 79-এর লোকেরা আপনি দিলেন না, 82-রে দিলেন, তো 79-এ যে বঞ্চিত হয়েছে সে তো সিনিয়র, সে তো আগে 5 পার পাইত, কৃষির ভিত্তিতে আপনি চাকরিতে নিয়োগ দিলেন, সে সিনিয়র, কিন্তু তারা দেওয়া হইলো না, 81টা দেওয়া হইলো না, 82 দেওয়া হয়েছে। এটা একটা উদাহরণ বলতেছি, এটা আমাদের বন্ধু বান্ধব অনেকে বেনিফিট পাইছে, এর জন্য পাইছে, আমি এরকম করছি, ওনারা বঞ্চিত হয়েছে। কিন্তু কত হলে আপনি এটা তো সিরিয়ালি মাইন্ড করবেন তো আপনি। তারপরে পদের এই যে বিশেষ সহকারী নিচে কোনটা মন্ত্রী পদ মর্যাদা, কোনটা প্রতিমন্ত্রী মর্যাদা, কোনটা সরকারি পদ মর্যাদা, ইউনিফর্মালিটি নাই। তো ওনার যে অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা, উনি এটা করে, যারা করছে তাদের উনি তো জিজ্ঞাসা করতে পারে, এইসব মিডিয়াতে আসতেছে কথাগুলো তারা বলতে পারে। তাহলে এগুলি তো একটা ইয়ে থাকবে, এক্সিস্টেন্স পোস্ট নাই, পোস্ট না থাকার পরে এগুলো নিচ্ছে, এগুলির বেতন ভাতা ফেরত দিতে হবে যদি পরবর্তী গভর্নমেন্ট এসে সংসদের অনুমোদন না দেয়। তো এই যে উনি যে অভিজ্ঞতা, যে এটা তো দেখলাম, এখানে অভিজ্ঞতা থাকলে তো উনি এটা করতেন না, যে আমার পোস্ট আছে কিনা, আমি যে নিয়োগ দিচ্ছি। একটা লোকের নিয়োগ দিতে গেলে পোস্ট লাগবে, একটা ইউনিভার্সিটির মধ্যে যে প্রফেসর সাহেবের আছে 2টা ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে পারবে, এখানে একটা পোস্ট স্যাংশন, তাহলে দিবে। ডে আর নাইট হলে 8টা দিতে পারবে যদি ওরকম পোস্ট ক্লিয়ার করা থাকে। তো এদের বেতন ফেরত দিতে হবে, এদের বিপদে ফেলাবে, এবং ওনারও এই কাজগুলির মধ্যে প্রশ্নবিদ্ধ হবে। তো এরকম আরো যখন আরো হাসিনার তো অনেকগুলি পাপ একসাথে যোগ হওয়াতে অনেকগুলি পাপ হয়েছে, কারণ উনি তো 16 বছর করছে, উনি 8 মাসে দেখেন কি কি সমস্যার সৃষ্টি হয়েছে। এই আপনার 8 মাসে দেখেন আপনার রিমান্ড চলাকালীন বেল দেওয়া হচ্ছে, কারোর দেওয়া হচ্ছে, কারোর দেওয়া হচ্ছে না। তো এই যে দেখেন এই বৈষম্য, অথচ বৈষম্যের কথা কই ওনারা আসছে। বৈষম্য হইলে একটা ডিস্ট্রিক্টে অনেকগুলি অ্যাডভাইজার, কোনো বিভাগে নাই, এটা বৈষম্য না? আবার চুক্তিভিত্তিক নিয়োগের মধ্যে এক ডিস্ট্রিক্টের অনেকগুলি, আর আর অন্য ডিস্ট্রিক্টের নাই। তো বৈষম্যের কথা তো আপনি বললেন, বৈষম্যের জন্য তো আপনি আন্দোলন করছেন, তাহলে নিজেরা বৈষম্য সৃষ্টি করছেন, এটা জব কে দিবে? তো সুতরাং যত থাকবে, এখন মাত্র 8 মাস হয়েছে, এখন 16 মাস হোক, তারপরে দেখেন কতটুকু ব্যর্থতা দায় আসে গায়ের পরে। সুতরাং এই ওনার একটা সম্মানী লোক, ওনার শেষ বয়সের শেষ প্রান্তে এসে বসে, আমি চাই যে ওনার সুনাম দিয়া উনি যত তাড়াতাড়ি এই দিয়া উনি ন্যায়পালের পদটা ওনাকে দিয়ে দেয়, অথবা রাষ্ট্রপতির পদে দিয়ে দেয়, নির্বাচিত সরকার আসবে, তাহলে ওনার ওনার যে লিঙ্ক আছে কাজে লাগবে। জি, ধন্যবাদ জনাব একেএম পাটোয়ারী, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ প্রফেসর জনাব ফাহাদ বিন জাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত এবং বিশ্লেষণ আমাদের আজকের অনুষ্ঠানে তুলে ধরার জন্য। দেশের কথার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন অতিথি, নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।